নমস্কার বন্ধুরা। আজ আমার রহস্য গল্পের রহস্যভেদী হলেন কর্নেল নীলাদ্রি সরকার, যার স্রষ্টা সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসপাসপুরে এবং তার মৃত্যু হয়েছে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প ব্রিফকেস রহস্য। টেলিফোনের শব্দে ঘুম ভেঙে গেল নিতার। টেলিফোনটা বিদেশি, এর শব্দটা চাপা, কিছুটা জল তরঙ্গের বাজনার মতো, কিন্তু নিঝুম নিশুতি রাতে সেই বাজনা বিরক্তিকর উপদ্রব। সাড়া না দিলে সব টেলিফোন একসময় থেমে যায়, কিন্তু থামছে না, ক্রমাগত রিং হচ্ছে। হাত বাড়িয়ে রিসিভার নামিয়ে রাখতে গিয়ে হঠাৎ নিতার খেয়াল হলো এই নাম্বারটা প্রাইভেট, খুব ঘনিষ্ঠ ছাড়া আর কারো জানারই কথা নয়। সে মাথার কাছে টেবিল ল্যাম্পের সুইচ টিপল, ঘড়ি দেখল, রাত 1:10। একটু দ্বিধা, একটু অস্বস্তি, তারপর সে রিসিভার তুলে সাড়া দিল। নিতাসম, কোন পুরুষের কণ্ঠস্বর, চাপা আর কর্কশ। নিতা বলল, হু ইজ ইট? আপনি আউটডোর শুটিং এ যাচ্ছেন, যাবেন না? নিতা প্রায় চেঁচিয়ে উঠল, হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? কে আপনি? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি বলছি আপনি কাল আউটডোর শুটিং এ যাবেন না, আপনাকে সাবধান করে দিচ্ছি। নিতা একটু দমে গেল, কি বলবে ভেবে পেল না। দুঃস্বপ্ন দেখছে কি? কিন্তু আবার সেই চাপা রুক্ষ কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, আর ইউ দেয়ার? কে আপনি? চিনবেন না, আপনার ভালোর জন্য বলছি। আমার এই নাম্বার কোথায় পেলেন? পেয়েছি মিস ওম, আপনি কাল আউটডোর শুটিং এ চণ্ডীতলা যাবেন না। ইজ ইট এ থ্রেটনিং? দ্যাট ডিপেন্ডস। আপনি আপনার ডাইরেক্টরকে লোকেশন চেঞ্জ করতে বলুন। হ্যালো হ্যালো হ্যালো। কানেকশন কেটে গেল। নিতা কয়েকবার হ্যালো বলল। উত্তেজনা আর অস্বস্তিতে অস্থির নিতাসম রিসিভার মুঠোয় চেপে ধরল, তারপর বিছানা থেকে উঠে বসল। এয়ার কন্ডিশনের স্নিগ্ধ হিম ঘরে আরাম ছড়িয়ে রেখেছিল, সেই আরাম তছনছ করে দিয়েছে মধ্যরাতের একটা অদ্ভুত উপদ্রব। রিসিভারটা বালিশের পাশে রেখে দিল সে, পাছে আবার আততায়ী কণ্ঠস্বর হানা দেয়। রাত 1:25 নিতা একটা নাম্বার ডায়াল করলো। দুবার রিং হওয়ার পর সাড়া এলো। অবিনাশের জেগে থাকা অস্বাভাবিক কিছু নয়। নিতা আসতে বলল, অবিনাশ দা, নিতা বলছি। হাউ স্ট্রেঞ্জ, তুমি এখনো জেগে আছো নাকি? ঘুম আসছে না। আপনি এখন কি করছেন? অবিনাশ ঘোষালের হাসির শব্দ ভেসে এলো। আমার যা করা উচিত, শুভকে নিয়ে স্ক্রিপ্টটা ফাইনাল করছি, জাস্ট এক টাচ আপ। শুভ অবশ্য ঘুমে ঢুলছে, ওকে বাড়ি ফিরতে দিইনি জানো। ওর বউ 3বার রিং করেছিল। তো কি ব্যাপার, তোমার ঘুম আসছে না কেন? হঠাৎ ঘুম ভেঙে গেল, তারপর আর ঘুম আসছে না। ও দুষ্টু মেয়ে, তাই আমাকে। না অবিনাশ দা। অবিনাশ দ্রুত বললেন, এটা হয় রাদার এ সাইকোলজিক্যাল প্রবলেম। তুমি শাইনিং স্টার, তোমার অবচেতনায় একটা অনিশ্চয়তার আশঙ্কা থাকতে বাধ্য, বিশেষ করে এ ধরনের প্রফেশনে। তো না, তুমি তাই বলে ঘুমের বড়ি গড়ি খেও না। অবিনাশ দা, কাল আমরা কোথায় জেনে যাচ্ছি? বেশি দূরে নয়, তোমাকে তো বলেছি, মাত্র ঘন্টা তিনেকের যাও, খুব শান্ত নির্জন যায়। আমরা কাল যাচ্ছি? কি আশ্চর্য নিতা, আমি কিছু বুঝতে পারছি না। এত রাত্রে হঠাৎ এনিথিং রং নিতা? হ্যালো হ্যালো হ্যালো। অবিনাশ দা, আই এম নট ফিলিং ওয়েল।
কি হয়েছে তোমার? শরীর খারাপ করেছে? কেমন যেন একটু আনক্যানি ফিলিং হচ্ছে। আনক্যানি ফিলিং? তার মানে? আচ্ছা অবিনাশ দা, শুটিং কয়েকটা দিন পিছিয়ে দিতে অসুবিধা কি? কি অদ্ভুত কথা বলছো তুমি। আজ বিকেলে আমার টিম সেখানে রওনা হয়ে গেছে, আর রাত দুপুরে তুমি বলছো? নিতা, প্লিজ পাগলামি করো না। শোনো, আমি নিজে দেখে এসেছি, তোমার কোনো অসুবিধা হবে না, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তাছাড়া স্টোরিতে ঠিক যেমন একটা বাড়ির কথা ভেবেছিলাম, বনেদি অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলির বাগান বাড়ি, নদী বা ঝিল, প্রচুর গাছপালা, আর একটা ফেসিলিটি আছে, ইলেকট্রিসিটি, একটা টেলিফোন পর্যন্ত। আসলে বাড়ির মালিক একজন এক্স এমপি, নাইস ওল্ড ম্যান। অবিনাশ আবার হেসে উঠলেন। না, আপনি ড্রাকুলা নন। সো মাচ আই ক্যান অ্যাসিউর ইউ। ওকে, রাখছি। অবিনাশ দা বলেই নিতে থেমে গেল। সে জানে অবিনাশ ঘোষাল জেদি ও খেয়ালি মানুষ। কথাটা শুনলে হয়তো এখনই ছুটে আসবে। ফিল্ম মেকার হিসাবে তার আন্তর্জাতিক খ্যাতি আছে, প্রভাব প্রতিপত্তি আছে, পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে ফেলবেন। কিন্তু তাতে তার অস্বস্তি খুঁজবে না। একটা লোক যেভাবে হোক তার প্রাইভেট ফোন নাম্বার জেনেছে এবং প্রকারান্তরে তাকেই হুমকি দিচ্ছে। রাত 1:10 তাকে ঘুম থেকে জাগিয়ে কেউ হুমকি দিয়েছে, এটাই অস্বস্তিকর। হ্যালো 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 নিতা, কথা বলছো না কেন? অবিনাশ দা, আমরা সকাল 8টায় যাচ্ছি, তাই না? তোমার উঠতে দেরি হবে, এই তো। ঠিক আছে, মেক ইট 9 o'clock। নিতা চুপ করে থাকলো। ঠোঁট কামড়ে ধরে আবার সে বোবা হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। নিতা, হোয়াটস রং? কিছু না, হঠাৎ ঘুম ভেঙে। শোনো, একটু ব্র্যান্ডি খেয়ে নাও, চেয়ার আপ। ছাড়ি। নিতা আগের মতো বালিশের পাশে রিসিভার রেখে দিল, তারপর উঠে গিয়ে ব্র্যান্ডির বোতল বের করলো। রাত 1:50 মাথার ভেতর তীব্র উত্তেজনা তাকে নাড়া দিল। টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট নোট বই বের করলো, তারপর বিছানায় হেলান দিয়ে বসে পাতা উল্টাতে থাকলো। একটা নাম্বার খুঁজছিল অভিনেত্রী নিতা সোম। তার হাত কাঁপছিল, সেই হাতে নাম্বারটা ডায়াল করলো। প্রায় 1 মিনিট ধরে রিং হওয়ার পর ঘুম জড়ানো গলায় সাড়া এলো। নিতা বলল, রাত্রি, আমি নিতা বলছি, তোকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত, কিন্তু। নিতা? নিতা কি? তুই কি জেগেছিস না ঘুমের মধ্যে কথা বলছিস? আমি নিতা। ও তুই, তোর ভয়েস এমন কেন? মাই গুডনেস, 2টো বাজতে চললো। তুই নিশ্চয়ই কোনো স্টুডিও থেকে ফোন করছিস। রাত্রির হাসির শব্দ ভেসে এলো। বাহ, নিজে ঘুমানোর চান্স পাচ্ছ না বলে আমাকে টিজ করার ঠান্ডা। রাত্রি, দিস ইজ সিরিয়াস, আমি বাড়ি থেকে বলছি। সিরিয়াস মানে? কোনো মিসহ্যাপ নাকি? আগে শোন যা বলছি। নিতা শ্বাস প্রশ্বাসের মধ্যে বলল, শোনার পর তুই বলবি আমার কি করা উচিত। বল, তুই কি অসুস্থ নাকি কারো পাল্লায় করে ড্রিঙ্ক করেছিস? একটু ব্র্যান্ডি খেয়েছি। এতেই? ওকে, বল। ওয়েট ওয়েট, তুই কি এখন একা আছিস? নিতা রেগে গেল। সিট, আই এম নট এ হোর, ইউ নো। ঠিক আছে বাবা, মুখ খিস্তি করতে হবে না, বল কি বলবি। নিতা হঠাৎ শক্ত আর শান্ত হয়ে গেল। ঘটনাটি বলতে থাকলো। তার কণ্ঠস্বর অবশ্য মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছিল। রাত্রি সারা না পেলেই তাকে ডাকছিল। কথা বলতে বলতে নিতা টের পাচ্ছিল উত্তেজনার চাপে একটু বেশি ব্র্যান্ডি খেয়ে ফেলেছে। ক্রমেই তার স্নায়ু কি এক অবসাদে আচ্ছন্ন হয়ে যাচ্ছিল। রাত্রি বলল, ওকে, তুই এখন শুয়ে পড় আর রিসিভারটা নামিয়ে রেখে দে। পরে সময় মতো এক্সচেঞ্জ থেকে নাম্বারটা বদলে নেবার ব্যবস্থা করবি। আমি মর্নিং এ ধর 8টার পরে যাচ্ছি, তখন কথা হবে। এখনই বল। সেটা শুয়ে পড় বলছি।
আর রিসিভারটা ডোন্ট ফরগেট। নিতা রিসিভারটা মেঝে ফেলে দিল। কার্পেটে অদ্ভুত শব্দ হলো। হাত বাড়িয়ে কয়েকবার চেষ্টার পর সেই টেবিল ল্যাম্পের সুইচটা খুঁজে পেল এবং অফ করে দিল। ঠিক ঘুম নয়, ঘুমের মতো গাঢ় একটা আচ্ছন্নতা তার চেতনার উপর চেপে বসেছিল। ভোরের দিকে একবার ঘুম ভেঙেছিল, শীত করছিল। সে চাদরটা টেনে গায়ে চাপালো। এয়ার কন্ডিশনার বন্ধ করে দেবে কিনা ভাবছিল, কিন্তু উঠতে ইচ্ছা করলো না। তার শরীর জুড়ে অবসাদ। এ শরীর যেন তার নিজের নয়, আর তার মনও যেন তার নিজের মন নয়। নিতা সোম অলস দৃষ্টিপাতে নিজের জীবনকে ক্রমশ দূরে সরে যেতে দেখছিল। সৌম্য ও অরিত্র খুব ভোরে ঝিলের জলে রোয়িং করছিল। বাউন্ডারি ওয়ালে ঘেরা প্রায় 30 একর বাগান বাড়ির পূর্ব সীমানায় একতলা আউটহাউস, তার নিচে পুরানো ঘাট। এই শরতের ঝিলের জল ঘাটের বেশ কয়েকটা ধাপ বুকের তলায় আশ্রয় নিয়েছে। ঝিলটা এখানে বিস্তীর্ণ। উত্তরে সাদা ফুলে ভরা ঘন কাশবন, দক্ষিণে বাঁধের গায়ে এলোমেলো জঙ্গল, পশ্চিমে কিছুটা দূরে হাইওয়ের উপর উঁচু ব্রিজ। পূর্বে ঝিলটা সংকীর্ণ হতে হতে বাঁক নিয়েছে। সেদিকে এখন নীলচে কুয়াশার পর্দা ঝুলছে। এক চক্কর রোয়িং করে সৌম্য ঝিলের মাঝামাঝি পৌঁছে বলল, এনাফ, একটু রেস্ট নেওয়া যাক। অরিত্র বলল, এই ঝিলের মালিকও কি তোমার মামা বাবু? সৌম্য হাসল, না, ফিশারিজ ডিপার্টমেন্ট। তবে এটা আসলে কোনো পুরানো নদীর, কি বলবো, স্মৃতিরেখা। রেখাটা ঠিক ফিট করছে না, করবে আরো পূর্বে গেলে। চলো যাই। যাওয়া যাবে না, জাল পাতা আছে। ওদিকটায় মামাবাবুর তদবিরে ফিশারিজ কোঅপারেটিভ হয়েছে। এই ঝিলটার কোনো নাম থাকা উচিত। আছে, ডাইনির ঝিল। সে কি? অরিত্র হেসে ফেলল। এমন সুন্দর ঝিলের সঙ্গে ডাইনি পাইনির কি সম্পর্ক? গ্রাম্য সুপারস্টিশন। ছোটবেলায় দিদিমার কাছে সব সাংঘাতিক সাংঘাতিক গল্প শুনেছি। জেলেরাও নাকি সন্ধ্যার পর এদিকে মাছ ধরতে আসতো না। ওই ব্রিজ পেরিয়ে গেলে একটা পুরানো শ্মশান আছে, কালী মন্দির ছিল, এখনো তার চিহ্ন আছে। সব মিলিয়ে একটা সুপারস্টিশন তৈরি হয়েছিল। তুমি তো মাঝে মাঝে এখানে এসে থাকো বলেছিলে। আসি, মা মামাবাবু দেখাশোনার জন্য এখানেই থাকেন, তাই আসতে হয়। তাছাড়া আমার ভালোও লাগে, বিশেষ করে জ্যোৎস্না রাতে ঝিলের জলে রোয়িং। জাস্ট ইমাজিন ইট। তোমার ভয় করে না? না। তুমি একা? তোমার মতো আমার কোনো স্মার্ট গার্লফ্রেন্ড নেই, থাকলেও তাকে এখানে আনা যেত না। অরিত্র কৌতুক গায়ে নিল না, বলল, এই বোটটা তাহলে তুমিই তৈরি করিয়েছো? না, এটা মামাবাবুর বোট, তার রোয়িং এর হবি ছিল। উনি কি হুইল চেয়ারে বসেই রোয়িং করেন? রিস্ক আছে, চাইলেও মা বাধা দেবেন। ওর মাঝে মাঝে ক্রাচ ব্যবহার করা উচিত। সবসময় হুইল চেয়ার ব্যবহার করা ঠিক নয়। করেন বাথরুমে গেলে বা শোয়ার সময়। নিচে নামেন না। দাড়িকে দেখেছো? ও একটা দৈত্য। হুইল চেয়ার শুধু তুলে মামাবাবুকে বাগানে পৌঁছে দেয়, তারপর হোল এরিয়া চক্কর দিয়ে বেড়ান। বডিগার্ড জনি। জনি অ্যালসেসিয়ান, কোনো আউটসাইডারকে বরদাস্ত করে না। অরিত্র ঘড়ি দেখল, তারপর বলল, বটুকদা বলছিল কোথায় নাকি প্লেন ক্র্যাশ হয়েছিল, শুধু তোমার মামাবাবু বেঁচে যান। হ্যাঁ, ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনে লন্ডন যাচ্ছিলেন। ইতালির ওই এরিয়ায় তখনও রাফ ওয়েদার। প্লেনটা ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। সৌম্য একটু চুপ করে থাকার পর বলল, ছোটবেলা থেকে লক্ষ্য করেছি মামাবাবুর একটা ইনস্টিংক্ট আছে, রাদার এ সিক্সথ সেন্স। ঠিক সময়ে এমার্জেন্সি ডোর খুলে ঝাঁপিয়ে পড়েন। তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব, ওর মুখেই শুনবে। খুব স্ট্রেঞ্জ অ্যান্ড থ্রিলিং এক্সপিরিয়েন্স। চলো আর এক চক্কর ঘুরে আসি। থাক, আমি এবার একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। দুজনে বোট নিয়ে ঘাটের দিকে এগোলো। সৌম্য বলল, আচ্ছা, মাথায় টাক পেল্লায় গোপ, ওই ভদ্রলোক কে? তোমার সঙ্গে আলাপ হয়নি? খুব মালদার পার্টি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, ফরেন ফিল্ম
মার্কেটের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। অবিনাশ দা ওকে পেয়ে বসেছেন, নাকি উনি অবিনাশ দাকে পেয়ে বসেছেন আমি জানি না। নাম কি ভদ্রলোকের? রমেশ ভার্মা। অবাঙালি? হ্যাঁ, কিন্তু কথা বলে বুঝতে পারবেন না। তবে ভদ্রলোকের একটা গুণ অস্বীকার করা যাবে না। আর্ট ফিল্ম বুঝুন বা না বুঝুন, ওয়েস্টার্ন অডিয়েন্স ইন্ডিয়ান ফিল্মের কাছে কি চায় সেটা দারুণ বোঝেন। অবিনাশ দা বলছিলেন তার এই ছবির থিম ডেকাডেন্স অফ ইন্ডিয়ান ফিউডালিজম। এ কিন্তু বস্তা পচা হয়ে গেছে। সৌম্য হাসতে হাসতে বলল, আমার ভয় করছে মামাবাবুকে না অ্যাপ্রোচ করে বসেন। মামাবাবু কোনো কোনো ব্যাপারে ভীষণ রিয়াক্ট করেন। অবিনাশ দা তো এসেছিলেন। হ্যাঁ, আলাপ করেও গেছেন, কিন্তু সৌম্য ঘাটে লাফ দিয়ে নেমে একটা লোহার আংটার সঙ্গে বোটের দড়িটা বাঁধল। অরিত্র নেমে এসে বলল, কিন্তুটা হচ্ছে এই যে আমি স্টোরি লাইনটাই জানি না, আমার রোলটাই বা কি তাও জানি না। নিতাসন জানে, দ্যাটস অল। দ্যাট আই ভেরি মাচ ডাউট। জানে না বলছো? অরিত্র খুবই আস্তে বলল, অবিনাশদার একটা ছবিতে আমি কাজ করেছি, একটা মাইনর রোলে। সেও প্রায় 1 বছর আগে, বড় পর্দার ছবিটা। এই ছবিটা ছোট পর্দার জন্য, টিভি ফিল্ম। সৌম্য ওর দিকে তাকালো। তাতে কি? ছোট পর্দার জন্য এই লোকেশনের কি দরকার ছিল? বুঝলাম না। অরিত্র ঘাটের মাথায় দাঁড়িয়ে জগিং এর ভঙ্গিতে এক্সারসাইজ করছিল। সৌম্য আবার বলল, কত বিখ্যাত টিভি ফিল্ম আউটডোর লোকেশনে তোলা হয়েছে। সত্যজিৎ রায়ের সদ্গতি। অরিত্র বলল, পরে বলবো। সৌম্য শর্টস খুলে ঘাটের মাথায় রাখা প্যান্ট পরে নিল। তারপর পায়ে চটি জোড়া গলিয়ে নিল। কিছুক্ষণ অরিত্রর দিকে তাকিয়ে থাকার পর সে ঘাটের মাথায় বসলো। একটু পরে আউট হাউসের একটা ঘরের জানালা থেকে কুটুকবাবু ডাকলেন, সৌম্য। সৌম্য ঘুরে বসলো। উঠেছেন দেখছি। রাতে বলছিলেন 8টার আগে ওঠেন না? উঠলাম তো। অরিত্র বাঁদরের মতো লাফায় কেন? এটাই নাকি অরিত্রর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। খাইছি। একটু পরে বটুকবাবু ডোরা কাটা রাত পোশাক পরে বেরিয়ে এলেন, কাঁধে তোয়ালে, হাতে সাবান এবং পেস্ট লাগানো টুথব্রাশ। সৌম্য বলল, আপনি কি ঝিলের জলে স্নান করবেন নাকি? না বটুকদা, জলে ভীষণ জোক আছে, বিলিভ মি। আরে ঘাট আছে, স্নান করা যাইব না কি? সত্যি বলছি, ঘাটটা শুধু রোয়িং এর জন্য। দাদা মশাইয়ের আমলে নাকি এখানে পানসি বাঁধা থাকতো, পানসি চেপে হাঁস মারতে যেতেন। মামা বাবুর একেবারে মডার্ন চালচলন। বটুকবাবু বেজার মুখে বললেন, রাত্রে ভালো ঘুম হয় নাই, মশারি, তার উপর হঠাৎ হঠাৎ কারেন্ট বন্ধ। অরিত্র আসন করার ভঙ্গিতে বলল, মশা এবং জোক, সাপও আছে বটুকদা। তাছাড়া এই ঝিলটার নাম ডাইনির ঝিল, সাবধান। হ বলে বটুকবাবু ভেতরে ঢুকে গেলেন। বটুক দত্ত বাংলা সিনেমার ভাষায় ব্যবস্থাপক বা তত্ত্বাবধায়ক। তাছাড়া তাকে এই টিমের সব রকম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। আউট হাউসের মধ্যখানে একটা চওড়া করিডোর, তার একদিকে প্রায় হল ঘরের মতো বড় একটা ঘর, অন্যদিকের ঘরটা ছোট। বড় ঘরটায় লাগোয়া বাথ এবং স্যানিটারি ল্যাট্রিন। কাল দুপুরে সৌম্য এসে সব সাফ সূত্র করিয়েছিল। সামনে খুঁটি পুঁতে তেরপল টাঙিয়ে অস্থায়ী কিচেনের ব্যবস্থাও হয়েছে। ঘাসের ওপর একটা লিমোজিন এবং একটা ভ্যান দাঁড়িয়ে আছে। একসময় ওখানে ফুলবাগিচা ছিল। এই আউট হাউসে বারীন্দ্রনাথের গণ্যমান্য বন্ধুরা এসে থাকতেন। এখান থেকে সুরকি বিছানো সংকীর্ণ একটা রাস্তা দোতলা বাগান বাড়ির পোর্টিকোর পাশ দিয়ে ঘুরে পশ্চিমের ফটকে পৌঁছেছে। বিশাল ফটকের পর একটা প্রাইভেট রোড এগিয়ে গিয়ে হাইওয়ের সঙ্গে মিশেছে। সেখানে একটা মরচে ধরা লোহার খুঁটির মাথায় আটকানো ফলকে লেখা প্রাইভেট রোড কথাটা ক্ষয়ে গেছে। বাড়িটার নাম বিশ্রাম। বারীন্দ্রনাথের ঠাকুরদা সুরেন্দ্রনাথ ছিলেন চণ্ডীতলা মহালের জমিদার। এটা ছিল আসলে তার কাছারি বাড়ি। সেই আমলে চণ্ডীতলা ছিল
জেলা বোর্ডের পিচ রাস্তার ধারে একটা সমৃদ্ধ গ্রাম। স্বাধীনতার পর ক্রমে ক্রমে চণ্ডীতলা মফস্বল শহর হয়ে উঠেছে। প্রায় ৩.৫ মাইল দূরে ঝিলের ধারে এই নিরিবিলি পরিবেশে উঁচু ৩০ একর মাটি তাকে টেনেছিল। বারীন্দ্রনাথের বাবা সৌরীন্দ্রনাথ হাওয়া বুঝে চলতেন। স্বাধীনতার আগেই রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েন। বাবার কাছারি বাড়ি দ্রুত বাউন্ডারি ওয়ালে ঘিরে ফেলেন। স্বাধীনতার পর ভোটে জিতে মন্ত্রী হন। আত্মরক্ষার একটা লড়াই। বারীন্দ্রনাথ ছিলেন অন্য ধাতের মানুষ। তার কিছু আদর্শবাদ ছিল। তার রাজনীতিতে জড়িয়ে পড়া এই আদর্শবাদের তাগিদে তার পার্টি তার জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়েছিল। লোকসভার আসনে তিনি বিপুল গরিষ্ঠতায় জিতে যান, কিন্তু তারপর তার মোহভঙ্গ হতে থাকে। টার্ম শেষ হওয়ার পর আর সক্রিয় রাজনীতি করেননি। ক্রমশ নিজেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে এনেছিলেন। এলাকায় নানা রকম সমাজসেবার কাজে নামেন। ২ বছর আগে তার জীবনে ঘটে যায় আকস্মিক এক দুর্বিপাক। অরিত্র তার এক্সারসাইজ শেষ করে বলল, ঝিলের জলে সত্যি জোক আছে নাকি? সৌম বলল, আছে, তুমি ১ মিনিট জলে পা ডুবিয়ে দেখে নিতে পারো। তোমার মামাবাবু কি জোক পোষেন? সৌম হাসল। একটা গল্প কিন্তু চালু আছে। কি গল্প? দাদামশাইয়ের বাবা নাকি ঝিলে জোক ছেড়েছিলেন। প্রজারা বদমাইশি করলে ঝিলের জলে তাদের ফেলে দিতেন। তারা রক্তশূন্য হয়ে মারা পড়ত। এই জোকগুলো সেই থেকে বংশানুক্রমে ম্যানিটার হয়েছে। জোক নয় তাহলে, জোক। গল্পটা সত্যি হতেও পারে। আগের দিনে কোনো কোনো জমিদার মূর্তিমান টেরর ছিল। সোমা উঠে দাঁড়ালো, তারপর আস্তে বলল, ফিল্মের ব্যাপারে কি যেন বলছিলেন? বলেছি তো, পরে বলবো। জাস্ট একটু হিন্ট দাও না প্লিজ। সোম, ইনসিস্ট করো না। অরিত্র তার একটা হাত ধরে পা বাড়ালো, তারপর আউট হাউসের করিডোরে ঢুকে বলল, তোমার মামাবাবুর সঙ্গে একটু আলাপ করতে চাই। অবিনাশ দা এসে গেলে আর সুযোগ পাবো না। আচ্ছা, দেখছি, বলে সৌম্য এগিয়ে গেল। অরিত্র তাকে একটা অস্বস্তিতে ফেলে দিয়েছে। হলঘরে ঢুকে সে দেখল দারিক আর বাবুরাম ছাড় পোছে ব্যস্ত। সুদক্ষিণা সিঁড়ির ধাপের নির্দেশ দিচ্ছে। সৌম্যকে দেখে বললেন, হ্যাঁ রে, ডাইরেক্টর ভদ্রলোক কখন পৌঁছাবেন বলেছেন? 11টা নাগাদ। কেন? আগে ভাগে সব সাজিয়ে গুছিয়ে রাখাই ভালো, কিন্তু একটা কথা ভাবছি, চল তোকে দেখিয়ে দিই। সুদক্ষিণা নেমে এসে দক্ষিণের একটা ঘরে ঢুকলেন। সৌম্য দেখল দরজায় সাবেক আমলের ভেলভেটের নকশা কাটা পর্দা ঝোলানো হয়েছে। ঘরে ঢুকে সুদক্ষিণা বললেন, এই ঘরে দেশের বিখ্যাত লোকেরা এসে থেকেছেন। আমি ভাবছি তোদের হিরোইন এসে যদি বলে এ ঘর তার পছন্দ নয়। ফিল্মের মেয়েদের একটু ডাঁট হয়। সৌম্য একটু হেসে বলল, সে অবিনাশ তো দেখবেন, উনি নিজেই তো দেখে গেছেন। ফ্যামিলির মান সম্মানের প্রশ্ন সৌম্য, তেমন কিছু ঘটলে দাদা রেগে যাবেন। ঘটবে না, নিতাসম সুপারস্টার নয়। সুদক্ষিণা একটু ইতস্তত করার পর আসতে বললেন, তুই যে ফিল্ম ম্যাগাজিনটা এনে দাদাকে দিয়েছিস, ওতে নিতাসমের ছবি আছে। কিছুক্ষণ আগে দাদা বলছিলেন মেয়েটিকে চেনা লাগছে। খুলে কিছু বললেন না, কিন্তু লক্ষ্য করলাম দাদা ভীষণ গম্ভীর হয়ে আছে। সবসময় হাসি খুশি মানুষ হঠাৎ যেন কেমন বদলে গেছে। আমি দেখছি, বলে সৌম্য বেরিয়ে গেল। দোতলায় পুবের বারান্দায় হুইল চেয়ারে বসে চা খাচ্ছিলেন বারীন্দ্রনাথ। জনি তার বাঁ পাশে পেছনের 2 ঠ্যাং মুড়ে বসেছিল। তার গলায় চেন রেলিং এর থামে বাঁধা আছে। সামনে পোর্টিকোর চৌকো খোলা ছাদ। পাইন গাছটা খুব ঝাঁপালো হয়ে সেই ছাদকে প্রায় ঢেকে ফেলেছে। রাতে হাওয়া দিলে পাইন কাটাগুলো কার্নিশ আর রেলিং এ ঘষা খেয়ে অদ্ভুত শব্দ করে। জনি ঘুরে তাকিয়ে গড়গড় করল। সৌম্য এসে বলল, মর্নিং মামাবাবু। বারীন্দ্রনাথের ডান পাশে বেতের টেবিল আর একটা চেয়ার। সৌম্য চেয়ারে বসে আবার বলল, হাই জনি, মর্নিং। জনি তার কাছে আসার চেষ্টা করছিল। সৌম্য তার মাথায় হাত বুলিয়ে আদর করল। বারীন্দ্রনাথ হাসলেন।
হঠাৎ খুব স্মার্ট হয়ে উঠেছ, কোনো মতলব আছে সম্ভবত। পটে গরম লিকার আছে, রুক্মিণীকে ডেকে একটা কাপ আনিয়ে নাও। রোয়িং এর পর মন্দ লাগবে না। আপনি লক্ষ্য রেখেছিলেন? ওই ছেলেটি কে? অরিত্র সেন, আমার ঘনিষ্ঠ বন্ধু। অ্যাক্টিং করে বুঝি? করে, তবে থিয়েটারে বেশি ঝোঁক। বারীন্দ্রনাথ একটি গলা চড়িয়ে ডাকলেন, রুক্মিণী, একটা কাপ দিয়ে যা তো তোর ছোট সাপকে। রুক্মিণী পিছনে তার ঘরের মেঝে মুছছিল। জি বড়া সাহেব বলে দ্রুত ভেতরে উধাও হয়ে গেল। সৌম্য টেবিলে রাখা বাংলা ফিল্ম ম্যাগাজিনটার পাতা উল্টাতে উল্টাতে বলল, আপনি নাকি নিতাশ্রমের ছবি দেখে ভীষণ গম্ভীর হয়ে গেছেন। তোমার মায়ের ধারণা সবসময় ঠিক হয় না, তুই জানো। মা বলল নিতাশ্রমকে আপনার চেনা মনে হয়েছে। বারীন্দ্রনাথ একটু কেশে নিয়ে বললেন, আমি অ্যানাটমি বিশারদ নই, নৃতাত্ত্বিকও নই। তবে আমার ধারণা পৃথিবীর সব মানুষকে চেহারার দিক থেকে লক্ষ্য করলে কতগুলো, আমি জানি না সংখ্যাটা কত দাঁড়াতে পারে। হ্যাঁ, এভাবে শ্রেণীবদ্ধ করা যায়। এই জন্যই হঠাৎ অচেনা কাকেও দেখলে চেনা লাগে। সে তুমি মুখের চেহারা বলো, শারীরিক গড়ন বলো, কিংবা হাঁটা চলার ভঙ্গি বলো, হ্যাঁ, একটা ক্লাসিফিকেশন করা যায়। সৌম্য হাসল। অসাধারণ, আপনার এই থিওরির সঙ্গে আমি একমত। রুক্মিণী একটা কাপ প্লেট রেখে গেল। সৌম্য একটু লিকার ঢেলে চিনি মেশালো। বারীন্দ্রনাথ বললেন, কখনো খালি পেটে চা খাবে না, ওই তো বিস্কুট আছে। আপনার অনারে চা বিস্কুট খাচ্ছি, আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি। বাহ, ভালো করেছো। আমিও আজকাল দুবেলা 2 কাপ। আগে তো যত চা তত সিগারেট। বারীন্দ্রনাথ সিগারেটের প্যাকেট তুলে নিলেন, লাইটারে ধরিয়ে ধোঁয়ার রিং তৈরি করতে থাকলেন। সিগারেট কিন্তু কমাতে পারেননি। অনেক কমিয়েছি, তবে টেনশনের সময় একটু বেশি হয়ে যায়। এখন কি কোনো টেনশন আছে? অবশ্য অ্যাস্ট্রে বলে দিচ্ছে আছে, অথচ আপনাকে দেখে মনে হচ্ছে নেই। অ্যাজ ইট ইজ জলি মুড। বারীন্দ্রনাথ একটু হেসে বললেন, হ্যাঁ, মুড ফিরে এসেছে, কিন্তু তুমি ঠিকই ধরেছ। এরপর 4টে সিগারেট খেয়েছিলাম। তোমাদের হিরোইনের ছবিটা দেখার পর কিছুক্ষণের জন্য এক্সাইটেড হয়ে উঠেছিল, পরে মনে হলো আমার ভুল হচ্ছে। যাই হোক, বলো তুমি কি রোলে থাকছো, হিরো না ভিলেন? এ ছবিতে হিরো ভিলেনের ব্যাপার নেই, অবিনাশদা রিয়েল লাইফ থেকে ক্যারেক্টার বেছে নেন। হয়তো দেখবেন আপনিও এ ছবিতে একটা ক্যারেক্টার। আপত্তি নেই। আমি কিন্তু খুব রিস্ক নিয়ে কথাটা বলছি মামাবাবু। ভেবেছিলাম আপনি ভীষণ রিয়াক্ট করবেন। বারীন্দ্রনাথ সৌমের কথায় কান দিলেন না। বললেন, ডাইরেক্টর হিরোইনকে নিয়ে কখন এসে পৌঁছাবেন? বললেন সকাল 8টায় স্টার্ট করবেন, ঘন্টা 3 তো লাগবেই। সৌম্য একটু ইতস্তত করে ফের বলল, মামাবাবু, অরিত্র আপনার সঙ্গে আলাপ করতে চায়, এখন সময় হবে? তোমার অনারে সময় দেব, তবে জনিকে দূরে কোথাও বেঁধে রাখতে হবে, বাইরের লোক দেখলে হইচই করবে। না, তুমি ওকে সামলাতে পারবে না, রুক্মিণীকে বলছি। সৌম্য চলে গেল। বারীন্দ্রনাথ রুক্মিণীকে ডেকে কুকুরটা সরিয়ে নিয়ে যেতে বললেন। তারপর পত্রিকাটা তুলে নিতাশ্রমের ছবির পাতাটা খুঁজে বের করলেন। ছবিটার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রইলেন বারীন্দ্রনাথ। একটু পরে পাঞ্জাবির ঝুল পকেট থেকে একটা খাম বের করলেন। খাম থেকে একটা ফটোগ্রাফ বের করে মিলিয়ে দেখলেন। আবার উত্তেজনাটা ফিরে এলো। নিচে সুরকি বিছানো রাস্তায় একটু দূরে গাছপালার ফাঁক দিয়ে সৌম্য ও অরিত্রকে আসতে দেখে বারীন্দ্রনাথ খামটা পকেটে ঢোকালেন। পত্রিকাটা রেখে দিলেন টেবিলে। তারপর ডাকলেন, রুক্মিণী। রুক্মিণী দক্ষিণের বারান্দা দিয়ে হন্তদন্ত হয়ে এলো। চায়ের ট্রেটা নিয়ে যা, আর শোন, তোর বরকে বলবি ওই ডালগুলো ছাঁটতে হবে, এখন নয়, পরে।
সৌম্য অরিত্রকে নিয়ে উত্তরের বারান্দা হয়ে এলো। মামাবাবু, এই সেই অরিত্র। অরিত্র পায়ে প্রণাম করতে গেল। বারীন্দ্রনাথ হাসলেন। পা নেই, একজোড়া নকল পা, প্রণাম করবে কোথায়? বসুন। সৌম্য, আমার ঘর থেকে একটা চেয়ার এনে বসো। সৌম্য বলল, মা আমাকে বসতে বারণ করেছে, দাড়িকে গাড়িতে বইতে হবে। হরি বল, আমার মারুতি স্যাসি ভেঙে পড়লেই গেছি। ওসব পলকা গাড়ি কিনেছো কেন? দাড়িকের জন্য নিশ্চয়ই কিনিনি। বারীন্দ্রনাথ ঘড়ি দেখে বললেন, চণ্ডীতলা বাজারে যাচ্ছ, সাবধান, দাড়িক যেন কাকেও শুটিং এর খবর দেয় না। আমার বলা আছে, তবুও। মামাবাবু, কোনো কোনো ব্যাপারে মা আপনার চেয়েও ইন্টেলিজেন্ট। আমাকে দাড়িকের এসকর্ট সার্ভিসের দায়িত্ব কেন দিচ্ছে অলরেডি বুঝিয়ে বলেছে। সৌম্য চলে যাওয়ার পর অরিত্র বলল, খবর রটে যেতে দেরি হয় না, তবে আমার ধারণা শুটিং বলতে ঠিক যা বোঝায় তেমন কিছু হবে না। বারীন্দ্রনাথ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। কি হবে? অরিত্র হাসল। অবিনাশ দা শো বিজনেস। আমাদের সঙ্গে রমেশ ভার্মা নামে এক ভদ্রলোক এসেছেন। ওয়েস্টার্ন ফিল্ম মার্কেটের ব্রোকার বলতে পারেন ওকে। অবিনাশ দাকে ডিস্টার্ব করবেন, আই মিন একটা লিস্ট ধরিয়ে দেবেন হাতে, এটা করুন, ওটা করবেন না। আই নো হিম ওয়েল। তাহলে আপনাদের ডাইরেক্টর ওকে সঙ্গে রেখেছেন কেন? ব্যাপারটা আমি ঠিক জানি না, মনে হচ্ছে ভার্মা সাহেব নিজেই ইনসিস্ট করে থাকবেন। অরিত্র হঠাৎ পাইন গাছটার দিকে আঙুল তুলল। কি আশ্চর্য, এটা পাইন গাছ না? হ্যাঁ, আমার ঠাকুরদার অদ্ভুত অদ্ভুত হবি ছিল। এ বাড়িতে অনেক বিদেশি গাছ দেখতে পাবে। তিনি হাতুড়ে বটানিস্ট ছিলেন। তুমি চা খাবে? আগে না, চা আমি খাই না, ধন্যবাদ। তুমি কি অন্য কিছু করো নাকি শুধু অ্যাক্টিং? অরিত্র হাসল। আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, একটা ফার্মে চাকরি করি। বাহ, খুব ভালো। আপনার সঙ্গে আলাপের ভীষণ ইচ্ছে ছিল। কাল রাত্রে আমাদের টিমের ম্যানেজার বটুকদা বলছিলেন সাংঘাতিক একটা প্লেন অ্যাক্সিডেন্টের পর আপনি বেঁচে যান। খুব থ্রিলিং এক্সপিরিয়েন্স। বারীন্দ্রনাথ তার কথার উপর বললেন, বটুকদা বললে? ওর পুরো নাম কি? বটুক দত্ত। ওর সঙ্গে আমার পরিচয় নেই, উনি কি করে জানলেন? সম্ভবত অবিনাশ দা কিংবা সৌম্যর মুখে শুনে থাকবেন। অরিত্র একটু কুণ্ঠিত ভাবে বলল, ডিটেলস আপনার মুখে জানতে ইচ্ছে করছে। কাগজে তো বেরিয়েছিল, টিভিতেও নাকি দেখিয়েছিল, পরে শুনেছি। পড়ে থাকবো, মনে নেই কিংবা অত লক্ষ্য করিনি। অরিত্র একটু চুপ করে থেকে বলল, আমি ইনসিস্ট করছি না, আপত্তি থাকলে বলবেন না। আসলে আমি নিজে একবার সাংঘাতিক অ্যাক্সিডেন্ট থেকে দৈবাৎ বেঁচে যাই। সৌম্য বলছিল আপনার ইনস্টিংক্ট কাজ করেছিল। আই বিলিভ দ্যাট। কি অ্যাক্সিডেন্ট? তখন আমি ছাত্র, আর্মহার্স্ট স্ট্রিটের ফুটপাতে একটা ঝুল বারান্দার তলা দাঁড়িয়েছিলাম। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ মাথার উপর ছাদটার দিকে তাকিয়ে মনে হলো ধসে পড়বে না তো। জাস্ট 2 or 3 সেকেন্ডস। পাশেই একটা রেস্তোরাঁর দরজায় সরে গেছি। ছাদটা সত্যি ভেঙে পড়লো। যারা দাঁড়িয়েছিল তারা কেউ বাঁচেনি। কয়েকজন পরে হসপিটাল গিয়ে মারা যায়। সেই থেকে একটা আতঙ্ক আমার পিছু ছাড়েনি। পুরানো কোনো বাড়ি দেখলেই একটা স্ট্রেঞ্জ ফিলিংস হয়। বারীন্দ্রনাথ হাসলেন। এই বাড়িটা 1912-এ তৈরি। না, আমি ঠিক তা বলছি না, ইনস্টিংক্টের কথা বলছি। সিক্সথ সেন্স বললে পয়েন্টটা হয়তো স্পষ্ট হয়। আমার ধারণা এক সময় প্যারাসাইকোলজি নিয়ে খুব পড়াশোনা করেছিলাম। এখনো তেমন বইটই পেলে পড়ি। ইএসপি বলে একটা টার্ম আছে, শুনে থাকবেন, এক্সট্রা সেন্সুয়ারি পারফেকশন। এ নিয়ে ওয়েস্টে প্রচুর রিসার্চ হচ্ছে। বারীন্দ্রনাথ একটা সিগারেট ধরিয়ে অভ্যাস মতো ধোঁয়ার রিং বানাতে থাকলেন। তারপর বললেন, সিক্সথ সেন্স কিনা জানি না, পাইলট জানিয়ে দিয়েছিলেন রাফ ওয়েদার।
ক্র্যাশ ল্যান্ডিং ছাড়া উপায় নেই। আমার সিটের পাশেই এমার্জেন্সি ডোর ছিল। প্লেনটা তখন বরফে ঢাকা, গ্রাউন্ড লেভেল থেকে 20-25 ফুট উঁচুতে। শোনা মাত্র এমার্জেন্সি ডোর খুলে ঝাঁপ দিলাম। নরম বরফের স্তর, তেমন কিছু আঘাত লাগেনি। তাহলে আপনার পা? ফার্স্ট বাইট। প্রায় 2 মাইল হেঁটে, ঠিক হাঁটা নয়, ওটা ছিল একটা অসমতল উপত্যকা। তবে ঝড়টার গতি যেদিকে, সেই দিকেই যাওয়ার চেষ্টা করছিলাম। তারপর একটা রাস্তা পেয়ে যাই, সেখানেই অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফেরে হসপিটালে। প্লেনটা একবার ঘুরে দেখেছিলাম, আগুন জ্বলছিল। আর একজনও বাঁচেনি। বারীন্দ্রনাথ একটু চুপ করে থাকার পর বললেন, আমার পাশের সিটে এক ভদ্রলোক ছিলেন, তিনিও আমার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। তার কি হলো? আমি সবে উঠে দাঁড়িয়েছি, কাছেই এক চিৎকার শুনলাম। দেখলাম একটা উঁচু জায়গা থেকে গড়িয়ে পড়ছে। সেখানে কয়েকটা পাইন গাছ ছিল। এ জাতের পাইন নয়, ক্রিসমাস ট্রির মতো দেখতে। ওর কাছে যাওয়ার আগেই উনি গড়াতে গড়াতে আমার কাছে এসে হাজির। বারীন্দ্রনাথ হাসলেন। ব্লিজার্ড, তুষার ঝড় হলে বাঁচার কোনো চান্স ছিল না। যাই হোক, একজন সঙ্গী থাকলে এই অবস্থায় মনোবল বাড়ে, কিন্তু তার দুর্ভাগ্য। কিছুক্ষণ হাত ধরাধরি করে হাঁটার পর, হ্যাঁ, উনি আমার হাত ছাড়তে চাইছিলেন না। ভীষণ আতঙ্কে যা হয়। তো আমার ডান হাত ব্যথা করছিল। আমি ওর কানের কাছে মুখ রেখে চিৎকার করে বললাম, আমার হাতে আঘাত লেগেছে, হাতটা ছাড়ুন। উনি ছাড়লেন না। অগত্যা জোর করে ছাড়িয়ে নিলাম। আর সেই মুহূর্তেই ভদ্রলোক তুষার খাদে তলিয়ে গেলেন। না, আমি ওকে ইচ্ছে করে ধাক্কা মারিনি, কিংবা জানতাম না পাশেই তুষার খাদ আছে। খাদগুলো নরম, বরফে ঢাকা থাকে, দেখে বোঝা যায় না কিছু। আমি কেন কোনো খাদে যে তলিয়ে যায়নি, তার ব্যাখ্যা দিতে পারবো না। তখন সময় কত? আই মিন ডে অর নাইট? ভোরবেলা, 9th নভেম্বর। ইতালির কোন এরিয়া ওটা? তুস্কানি এরিয়া, ইংরেজরা বলে টাস্কেনি। পাহাড়ি এলাকা। রাফ ওয়েদারের জন্য আমাদের প্লেনটা পথ বদলেছিল। যেখানে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল সেই জায়গাটার নাম লা মারেম্মা। ওখানকার পাইনের জঙ্গল বিখ্যাত, পরে জেনেছিলাম। তারপর তারপর আর কি, মাস তিনেক ফ্লোরেন্সে একটা হসপিটালে থাকার পর ভারত সরকার আমাকে বোম্বেতে এনেছিলেন। আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি একজন এক্স এমপি। বারীন্দ্রনাথের ঠোঁটের কোনায় বাঁকা হাসি রেখা ফুটে উঠল। আমাদের সরকারের একটা প্রেস্টিজ বলে কথা। ফ্লোরেন্সের ডাক্তাররা আমাকে বলেছিলেন পা ফিরে পাবো। বোম্বের ডাক্তাররা বললেন হাঁটুর নিচে থেকে বাদ না দিলে উরুও নষ্ট হয়ে যাবে। যাকগে, আপদ গেল। বারীন্দ্রনাথ হেসে উঠলেন। সেই ভদ্রলোকের পরিচয় জানা যায়নি? বাঙালি। অরিত্র নড়ে বসল। বাঙালি? কি নাম ছিল ভদ্রলোকের? S.K. রায়। ব্যবসা ট্যাবসা করতেন, যতদূর মনে পড়ছে। কলকাতার লোক। বারীন্দ্রনাথ দূরের দিকে তাকিয়ে ছোট্ট শ্বাস ছেড়ে ফের বললেন, তদন্ত হয়েছিল, আমি সত্যি যা ঘটেছিল তাই বলেছিলাম। ওর ফ্যামিলির মোটা টাকা কম্পেনসেশন পাওয়ার কথা, তাই না? জানি না, আমার পা দুটো ঠিক থাকলে খোঁজ নিতাম। তবে কম্পেনসেশন? তুমি ঠিক বলেছ, পাওয়ারই কথা। ফ্যামিলি থাকলে নিশ্চয়ই পেয়েছিল, না থাকলে অন্য কথা। সুদক্ষিণা এসে বললেন, তোমার ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। অরিত্র উঠে দাঁড়ালো, বলল, সরি মাসিমা। সুদক্ষিণা বললেন, না না, তুমি বসো, সৌম্য বলে গেছে তোমাকে যেন না খাইয়ে ছাড়ি না। না মাসিমা, বটুকদা রাগ করবেন। তাছাড়া আমাদের টিমের একটা ডিসিপ্লিন আছে। মামাবাবু, চলি। অরিত্র বারীন্দ্রনাথের সামনে প্রণামের ভঙ্গিতে নত হলো। তারপর সুদক্ষিণার পা ছুঁয়ে প্রণাম করল। বারীন্দ্রনাথ বললেন, একে সিঁড়ি অব্দি পৌঁছে দাও। রুক্মিণী কোথায় জনিকে বেঁধে রেখেছে জানি না।
আর শোনো, রুক্মিণীকে বলো এবার জনিকে নিয়ে আসুক। আমরা দুই বন্ধু এখানেই ব্রেকফাস্টে বসতে চাই। সুদক্ষিণা অরিত্রকে পৌঁছে দিতে গেলেন। বারীন্দ্রনাথ হুইল চেয়ার গড়িয়ে ঘরে ঢুকলেন। টেবিলের ড্রয়ারে তালা খুলে পকেটে রাখা ছবির খামটা ড্রয়ারে ঢোকালেন। তালা এঁটে বেরিয়ে এলেন। একটু পরে রুক্মিণী জনিকে নিয়ে এলো। আগের জায়গায় বেঁধে রাখলো। বারীন্দ্রনাথ নিচের রাস্তাটা দেখছিলেন। অরিত্র যেতে যেতে বার দিয়ে পিছু ফিরে তাকে দেখে গেল। হঠাৎ মনে হলো সৌমের বন্ধু প্লেন ক্র্যাশের ঘটনা সম্পর্কে যেন একটু বেশি আগ্রহী। সিক্সথ সেন্স, প্যারাসাইকোলজি, ইএসপি এবং আর্মা স্ট্রিটের দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া। কিন্তু তার মুখের হাবভাব এবং চোখের দৃষ্টিতে যেন এসবের অতিরিক্ত কিছু ছিল। নাকি বারীন্দ্রনাথেরই নিজেরই দেখার ভুল? আগে কেউ সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনতে চাইলে খুব রং চড়িয়ে বলতেন। ক্রমশ একই কথা আর বলতে ভালো লাগে না। মোটামুটি একটা বর্ণনা দিয়ে থেমে যান। যে শুনেছে সে হয়তো তার প্রতি সমবেদনা দেখানোর জন্যই আগ্রহ দেখায়। তবু একটা খটকা থেকে গেল। বেলা 1টা নাগাদ বারীন্দ্রনাথ বিছানায় শুয়ে একটা বই পড়ছিলেন। সেই সময় সুদক্ষিণা এসে ঘোষণা করলেন, এতক্ষণে ওরা এলো। সৌম দেরি দেখে অস্থির। পাগলামির একটা সীমা থাকা উচিত। স্নান খাওয়া নেই, গাড়ি নিয়ে হাইওয়েতে ছোটাছুটি করে বেড়াচ্ছিল। বারীন্দ্রনাথ বই রেখে বললেন, সেই মেয়েটি নিতাসনকে দেখলে? হ্যাঁ, মোটামুটি ভদ্র বলেই মনে হলো। খুব ডাঁট দেখাবে ভেবেছিলাম। তেমন কিছু নয়, ওর সঙ্গে আরো একটি মেয়ে এসেছে, নিতার বন্ধু, ফিল্ম জার্নালিস্ট, বড্ড বেশি গায়ে পড়া। তোমার সঙ্গে আলাপ করতে আসবে বলল। আমি বললাম দাদাকে জিজ্ঞেস করব। সৌম্য বলে দিল, জিজ্ঞেস করার কি আছে? সৌমের আধিক্যতা দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। বারীন্দ্রনাথ একটু হেসে বললেন, আমার রাগ হচ্ছে না, তবে আগে আমি নিতা সোমের সঙ্গে একটু কথা বলতে চাই। সৌম্যকে পাঠিয়ে দাও। বিকেলে সহসা প্রাকৃতিক তুমুল বৃষ্টি এবং মেঘের গর্জন, সেই সঙ্গে ঝাঁপিয়ে আসা এলোমেলো হাওয়া। শুটিং এর তোড়জোড় শুরু হয়েছিল, পণ্ড হয়ে গেল। শরৎকালে এই উপদ্রব অপ্রত্যাশিত ছিল না। কদিন থেকে গুমোট গরম পড়েছিল। নিঃসর্গ ছিল পটে আঁকা ছবির মতো স্থির। এখন চারিদিকে জোরালো আলোড়ন, চোখ ধাঁধানো বিদ্যুতের মুহুর্মুহু চাবুক। বারীন্দ্রনাথ ফিল্মের লোকেদের সভায় পালিয়ে যাওয়া দেখে মনে মনে হাসছিলেন। একসময় টের পেলেন বৃষ্টির ছাঁট এসে তাকে ভিজিয়ে দিচ্ছে। বাইনের ডালগুলো ছেটে ফেলা ঠিক হয়নি। আসলে আউট হাউসের পুরোটা যাতে চোখে পড়ে, সেই জন্য বাবুরামকে কতগুলো ডাল দেখিয়ে দিয়েছিলেন। বাবুরাম এ বাড়ির পুরনো মালি। এসব কাজ সে শিল্পীর দক্ষতায় করতে পারে। পাইন গাছটার দিকে তাকালে এখন বরং ছিমছাম লাগে। জনি মেঘ ডাকলে ভয়ে সিটিয়ে যায়। রুক্মিণী তাকে পাশের ঘরে রেখে এসেছে। ও ঘরে কিছু পুরানো আসবাব আছে, দুটো আলমারি আর একটা আয়রন চেস্ট আছে। জনির মন্দ লাগবে না। বারীন্দ্রনাথ হুইল চেয়ার গড়িয়ে তার শোয়ার ঘরের দরজার কাছে সরে এলেন। একটা সিগারেট ধরালেন। সৌম্য বলে গিয়েছিল 4টে নিতাসম আসবে। এদিন সে নাকি খুব ক্লান্ত। শুটিং এর মেজাজ নেই। 4টে বাজতে 2 মিনিট বাকি। এখনই ঘরের ভেতর আচ্ছা আধার হয়েছে। বারীন্দ্রনাথ ডাকলেন, রুক্মিণী। রুক্মিণী দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। জি বড় সাহেব বলে ছুটে এলো। বারীন্দ্রনাথ বললেন, আলো জ্বেলে দে। রুক্মিণী তার পাশ কাটিয়ে ঘরে ঢুকে সুইচ টিপে বলল, কারেন্ট বন্ধ আছে বড় সাহেব। বারীন্দ্রনাথ একটু হেসে বললেন, ট্রান্সফরমারে বাজ পড়ে গেল নাকি দেখ। সিনেমার বাবুরা আজ রাতে ঝিলের ডাইনির পাল্লায় পড়বে, কি বলিস? রুক্মিণী হেসে ফেলল। তারপর বলল, চিন্নাবাতি জেলে দি বড় সাহেব। মাচিস কোথায় রাখলেন? নিয়ে আয়, আমি লাইটারে জেলে দিই। আমার কাছে দেশলাই নেই। চীনা লণ্ঠন টেবিলে রেখে রুক্মিণী বলল, চা আনবো বড় সাহেব? পুরো 1 পট চা নিয়ে আয়। 2টো কাপ প্লেট আনিস, কেমন? রুক্মিণী চলে গেল। প্রতীক্ষা একটা দুঃসহ ঘটনা মানুষের জীবনে।
সৌমুখী ডাইরেক্টর ভদ্রলোকের সঙ্গে আউট হাউসে চলে গেছে। বৃষ্টি সমানে ঝরছে, এলোমেলো হাওয়া বইছে, আবহাওয়া ঠান্ডা হয়ে গেল ক্রমশ। সুদক্ষিণা দক্ষিণের বারান্দা ঘুরে এলেন, তার সঙ্গে দুই যুবতী। সুদক্ষিণা বললেন, কারেন্ট নেই, হঠাৎ কি বিচ্ছিরি উৎপাত। আমি বললাম, ওপরে চলো বরং, দাদা আলাপ করতে চেয়েছেন। বারীন্দ্রনাথ নিতার দিকে তাকিয়ে বললেন, তুমি নিতা সোম? নিতা একটু ঝুঁকে করজোড়ে নমস্কার করলো। তার পরনে শাড়ি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, সিনেমার নায়িকাদের আদল তার মুখে। বারীন্দ্রনাথ হুইল চেয়ার গড়িয়ে ঘরে ঢুকে বললেন, বসো, বাইরে বৃষ্টির ছাঁট আসছে। নিতা শান্তভাবে বসল। রাত্রির পরনে সালোয়ার কামিজ। পা ছুঁয়ে প্রণাম করতে গেলে বারীন্দ্রনাথ বললেন, কাঠের পা প্রণাম নেয় না, তোমার নাম কি? রাত্রি সেন। বাহ, অসাধারণ নাম। তুমি ফিল্ম জার্নালিস্ট? কোন কাগজের? আমি ফ্রিল্যান্সার। সকালে একটি ছেলে আলাপ করতে এসেছিল, অরিত্র সেন। বাই এনি চান্স তোমাদের দুই সেনের মধ্যে কোনো আত্মীয়তা আছে কি? রাত্রি মাথা নাড়ল। না, অরিত্র থিয়েটারে অভিনয় করে, সেই সূত্রে চেনা জানা আছে। পুপু রুক্মিণীকে চা আনতে বলেছি, তুমি গিয়ে দেখো, আরো একটা কাপ প্লেট পাঠিয়ে দিও, আর দারিককে হলঘরের দরজা বন্ধ করে দিতে বলো। রাত্রি বলল, মাসিমা আমি কিন্তু চা খাই না। নিতা তুমি তো খাও। নিতা বারীন্দ্রনাথকে দেখছিল, কোনো কথা বলল না। সুদক্ষিণা চলে গেলেন। বারীন্দ্রনাথ রাত্রির দিকে ঘুরে বললেন, রাত্রি, আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে। রাত্রি হাসল। আছে, আমি ওকে এক্সপ্লয়েট করি, তবে ওরও পাবলিসিটি হয়। বারীন্দ্রনাথ সিগারেট অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে আসতে বললেন, তুমি কিছু মনে করো না, আমি নিতার সঙ্গে কয়েক মিনিট কথা বলবো, প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল। বলুন না, আমি বাইরে দাঁড়াচ্ছি। রাত্রি নিতার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। বারান্দায় দাঁড়ালে ভিজে যাবে, বরং তুমি নিচে আমার বোনের সঙ্গে গল্প করতে পারো। বারীন্দ্রনাথ হাসলেন। সি টক্স মাচ। তো তুমি জার্নালিস্ট, ইউ লাইক টক্স। আমি ফিল্ম জার্নালিস্ট। যে পরিবেশে এই ফিল্ম তোলা হচ্ছে সে বিষয়ে ডিটেলস জানতে পারবে। এবাড়ির একটা ইতিহাস আছে। তাছাড়া উত্তরের ওই ঝিলটার নাম ডাইনির ঝিল। ইন্টারেস্টিং না? রাত্রি হাসবার চেষ্টা করলো, তারপর বেরিয়ে গেল। উত্তরের বারান্দা থেকে এগোতে গিয়ে ঘুরলো দক্ষিণের বারান্দায়। তিনটে ঘরের পর হল ঘরে নেমে যাওয়ার সিঁড়ি। সেই সিঁড়ির মাথায় দাঁড়িয়ে রইল, কিন্তু সুদক্ষিণা তাকে দেখতে পেয়ে নিচে ডাকলেন। হল ঘরে টেবিলের উপর একটা চীনা লণ্ঠন জ্বলছে। অনিচ্ছার সঙ্গে রাত্রি নেমে গেল। বলল, মাসিমা আপনারা এমার্জেন্সি লাইট রাখেন না কেন? চার্জ দিয়ে রাখলেই তো লোডশেডিং এর সময় প্রচুর আলো পান। সুদক্ষিণা বললেন, যতগুলো সৌম্য এনে দেয় বেশি দিন টেকে না। দাদাকে নেতার সঙ্গে একা আলাপ করতে চাইলেন? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। দাদা ওই এক বেয়ারা স্বভাব, দেখবে তোমার সঙ্গেও একা আলাপ করতে চাইবেন, ও কিছু না। নিতা সোম আসতে বলল, আমার সঙ্গে আপনার প্রাইভেট এন্ড কনফিডেন্সিয়াল কি কথা থাকতে পারে? আমি আপনাকে কখনো দেখিনি, চিনিও না। তোমাকে একটা ছবি দেখাবো বলে পকেট থেকে ছবি বার করলেন বারীন্দ্রনাথ। পাশে টেবিলের ড্রয়ার খুললেন, তারপর একটা খাম থেকে ছবি বের করে বললেন, দেখো তো চিনতে পারো কিনা। নিতার ছবির দিকে তাকিয়ে চমকে উঠেছিল, কিন্তু মুহূর্তে শক্ত হয়ে উঠল সে। তারপর শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, কেন এই ছবি দেখাচ্ছেন আমাকে? এই ভদ্রলোকের নাম এস.কে. রায়, ভদ্রমহিলা তার স্ত্রী, মাঝখানে তাদের মেয়ে। তোমার সঙ্গে আশ্চর্য মিল, এমনকি চিবুকে তেলটাও। নিতা চুপ করে থাকলো। রুক্মিণী এসে চা রেখে গেল। বারীন্দ্রনাথ চা তৈরি করে তার হাতে তুলে দিলেন, তারপর নিজের চা তৈরি করে চুমুক দিলেন। বললেন, 2 বছর আগে ইতালির লা মারেম্মা পাইন উডসের মধ্যে একটা প্লেন ক্র্যাশ ল্যান্ডিং করেছিল।
আমি সেই প্লেনের যাত্রী ছিলাম। আমার পাশে সিটে ছিলেন S.K. রায়। এমার্জেন্সি ডোর খুলে আমি ঝাঁপিয়ে পড়ি। মিস্টার রায়ও আমার সঙ্গে ঝাঁপ দেন। তার দুর্ভাগ্য, দুজনে পাশাপাশি হাঁটছিলাম। হঠাৎ উনি তুষার খাদে তলিয়ে যান। যাওয়ার মুহূর্তে ডান হাতে ওর ব্রিফকেসটা থেকে যায়। ফ্লোরেন্সের একটা হসপিটালে সুস্থ হয়ে ওঠার পর ব্রিফকেসটা আমি খুলেছিলাম। হ্যাঁ, ইট ওয়াজ লকড। আমি নার্সদের বলে একজন লক মেকানিকের সাহায্য নিয়েছিলাম। নিতা ঠোঁট কামড়ে ধরে শুনছিল। বলল, কি ছিল ওতে? কিছু জামা কাপড়, অনেকগুলো নেম কার্ড, কয়েকটা চিঠি। 6 মাস পরে এই অবস্থায় কলকাতায় ফিরলাম। তারপর লোক পাঠিয়ে মিস্টার রায়ের ঠিকানায় খোঁজ নিলাম। শুনলাম মিস্টার রায়ের স্ত্রী মেয়েকে নিয়ে কোথাও চলে গেছেন। প্লেন কোম্পানির অফিসে যোগাযোগ করেছিলাম। আমি একজন ex-MP, আমার বাবা মন্ত্রী ছিলেন। I had so many contacts, you know. তো তারা জানালেন মিসেস রায় 70,000 টাকা কম্পেনসেশন পেয়েছেন। আমি সব নিউজ পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম। 2টো রেসপন্স পেয়েছিলাম, দুটোই জাল। পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। মিসেস রায়ের ছবির সঙ্গে মেলেনি। নিতা চুপ করে থাকলো, তার দৃষ্টি নিচের দিকে। বারীন্দ্রনাথ গম্ভীর মুখে বললেন, মিস্টার রায় ছিলেন বিজনেসম্যান, তবে একই সঙ্গে অকশনিয়ারের কারবারও করতেন। ওর কাগজপত্র থেকে কথা জেনেছি। দামি জিনিস, বিশেষ করে পুরানো ঐতিহাসিক জিনিস নিলামে কিনে অন্য দেশের নিলামে বেচতেন। ওর স্ত্রীর নাম তপতী রায়, মেয়ের নাম উর্মি। নিতা চাপা শ্বাস ছেড়ে মাথা ধরালো। বলল, আমি বুঝতে পারছি না কিছু। গত রাতে কেউ আমার প্রাইভেট নাম্বারে ফোন করে থ্রেট করেছিল, এখানে এলে নাকি আমার বিপদ হবে। এখন আপনি এসব কথা বলছেন, আমার অস্বস্তি হচ্ছে। প্লিজ স্টপ ইট। বারীন্দ্রনাথ বললেন, তুমি চা খাচ্ছ না? ইচ্ছে করছে না। বারীন্দ্রনাথ সিগারেট ধরিয়ে বললেন, লা মারেম্মা পাইন রুটস ভ্যালিতে ঝাঁপিয়ে পড়ে আমার ডান হাতে আঘাত লেগেছিল। মিস্টার রায় আমার এই হাতটা আঁকড়ে ধরেছিলেন। আমি জোর করে ছাড়িয়ে না নিলে হয়তো, হ্যাঁ, এই অপরাধবোধ আমার মধ্যে থেকে গেছে। তাই ওর ব্রিফকেস ওর স্ত্রী বা মেয়ের হাতে তুলে দিতে চাই। অ্যান্ড আই থিঙ্ক আই এম নট টকিং টু দ্য রং পারসন। নিতা একবার তাকিয়েই চোখ নামান। বারীন্দ্রনাথ একটু হেসে বললেন, সৌম্য বলে আমার নাকি সিক্সথ সেন্স আছে। সৌম্য কাল বিকেলে আমাকে এই ফিল্ম ম্যাগাজিনটা দিয়েছিল, এতে তোমার ছবি আছে। এনিওয়ে, তুমি এইমাত্র বললে গত রাতে কে তোমাকে এখানে আসতে নিষেধ করে হুমকি দিয়েছে। কাজেই হ্যাঁ, তুমি উর্মি। 1 মিনিট, তোমাকে ব্রিফকেসটা এনে দেখাচ্ছি। নিতা ভাঙা গলায় বলল, প্লিজ, দ্য পাস্ট ইজ পাস্ট। আই ওয়ান্ট টু ফরগেট দ্যাট নেক্সট টাইম। ব্রিফকেসটা এখন তোমাকে দেব না, কারণ তোমার বাবা একটা খুব দামি জিনিস লন্ডনের অকশন হাউসের মাধ্যমে বেচতে নিয়ে যাচ্ছিলেন, সেটা ওতে আছে। যাই হোক, তোমার মা কোথায় আছেন? আমি নিজের মুখে বলতে পারবো না। দ্যাটস এ স্ক্যান্ডালস অ্যাফেয়ার। উর্মি, এ খুব গোপনীয় ব্যাপার। তোমার প্রাণের ঝুঁকি আছে তা বুঝতে পেরেছি। এর মধ্যে কোনো থার্ড পার্সনকে টেনে আনা ঠিক নয়। বারীন্দ্রনাথ চাপা গলায় বললেন ফের, তোমার বন্ধুকে কিছু বলো না। নিতা একটু চুপ করে থাকার পর বলল, সি ইজ এ প্রাইভেট ডিটেকটিভ। বলো কি? বারীন্দ্রনাথ হাসলেন। তারপর আবার গম্ভীর হয়ে বললেন, এটা তোমার কোনো সিনেমার গল্প না, রূঢ় বাস্তব। রাত্রির একটা ডিটেকটিভ এজেন্সি আছে, ব্ল্যাক ক্যাট এসকর্ট সার্ভিস। নিতা চোখের জল মুছে ফের বলল, দ্য সন অফ এ বিচ। যে লোকটা আমার মাকে এলোপ করেছিল, অ্যান্ড দ্য ফুলিশ ওম্যান হ্যাড টু কমিট সুইসাইড। রাত্রি তাকে ফিনিশ করেছে। ফিনিশ? হোয়াট ডাজ দ্যাট মিন? সি ইজ ডেঞ্জারাস। বারীন্দ্রনাথ দরজার দিকে ধোঁয়ার রিং পাকিয়ে বললেন,
then you must avoid her. রাত্রির কাছে আমার কিছু গোপন থাকে না, এটা তোমাকে গোপন রাখতেই হবে উর্মি। প্লিজ ডোন্ট কল মি উর্মি, সি ইজ ডেড। ঠিক আছে। বারীন্দ্রনাথ চোখ বুজে একটু ভেবে নিয়ে বললেন, বাট আই ইনসিস্ট, ওকে ব্রিফকেসের কথা বলো না। গত রাতে আমাকে থ্রেটেন করার কথা রাত্রিকে তখনই জানিয়েছিলাম, তারপর সে আমার সঙ্গে এসেছে, রিস্ক নিয়েও এসেছে। নাও ইউ থিঙ্ক। বারীন্দ্রনাথ সিগারেট অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে দিলেন, সোজা হয়ে বসে বললেন, তুমি কি কর্নেল নীলাদ্রি সরকারের নাম শুনেছ? না। হু ইজ হি? হি ইজ মোর ডেঞ্জারাস দ্যান ইউর ডিটেকটিভ ফ্রেন্ড। তিনিও প্রয়োজনে কাকেও ফিনিশ করেন, তবে নট ইন দ্যাট সেন্স। ডোন্ট ফরগেট নিতা, আমি একজন এক্স এমপি। তুমি আমার কথা শোনো, এ ধরনের প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির কথা আমি জানি। ওরা আসলে ভাড়াটে গুন্ডা পোষে, পুলিশ এদের দিকে নজর রেখে চলে। হ্যাঁ, পুলিশকে এরা একটা শেয়ার দেয়, তাও জানি। And I must tell you, Aritro is very much interested about the plane crash. রাত্রি আর অরিত্র পরস্পর পরিচিত। এই সময় পাশের ঘরে জনির গর্জন শোনা গেল। বারীন্দ্রনাথ আসতে বললেন, যা শুনেছ ভুলে যাও, কেউ আসছে, যাকে জনি পছন্দ করে না। তুমি বসো, আমি দেখছি। বারীন্দ্রনাথ হুইল চেয়ারে গড়িয়ে বাইরে গেলেন। তিনি ডাকলেন, দারিক, দারিক। রুক্মিণী দক্ষিণের বারান্দা দিয়ে দৌড়ে এলো। জি বড়া সাহেব। দারিক কোথায়? কিচেনে বইতে আছে, ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলছে। জনিকে নিয়ে আয়। শোন, এ ঘরের ভেতর দিয়ে যা, ও ঘরটা আমি ভেতর থেকে বন্ধ করে দিয়েছি। গলার চেন ধরে নিয়ে আসবি। দেখিস, আমার ঘরে ফিল্মের মেমসাব বসে আছে, জনির মেজাজে ঠিক থাকে না। রুক্মিণী সাবধানে জনিকে নিয়ে এলো। জনি নেতাকে দেখলো, কিন্তু কিছু বলল না। বারীন্দ্রনাথ রুক্মিণীর কাছ থেকে জনিকে নিলেন, বললেন, তুই নিচে গিয়ে দারিককে বল সিঁড়ির মাথায় হ্যাজাকটা জ্বালিয়ে রাখ। বৃষ্টি টিপ টিপ করে ঝরছে, হাওয়াটা থেমে গেছে। সন্ধ্যার অন্ধকার ছমছম করছে নিচের দিকে। আউট হাউসে আলো জ্বলছে। বারীন্দ্রনাথ উত্তরের বারান্দা থেকে দরজার সামনে দিয়ে দক্ষিণের বারান্দায় গেলেন, তারপর ফিরে এলেন। জনির গলার চেন ধরে হুইল চেয়ার গড়িয়ে ঘরে ঢুকলেন বারীন্দ্রনাথ। তারপর টেবিলের একটা পায়ের সঙ্গে বেঁধে রাখলেন। কুকুরটা পিছনে দুই ঠ্যাং মুড়ে জিভ বের করে তাকিয়ে থাকলো নিতার দিকে। বারীন্দ্রনাথ বললেন, জনি লাইকস ইউ। নিতা সেই ছবিটা দেখছিল। সে নিঃশব্দে কাঁদছিল। শাড়ির আঁচলে চোখ মুছে বলল, এই ছবিটা আমি নিতে পারি? এখন নয়, যথাসময়ে এটা তুমি পাবে, ব্রিফকেসটাও পাবে। বারীন্দ্রনাথ ছবিটা নিতার হাত থেকে নিয়ে টেবিলের ড্রয়ারে রাখলেন। তারপর ড্রয়ারে তালা এঁটে সিগারেট ধরতে যাচ্ছেন, সেই সময় আউট হাউসের দিকে একটা চিৎকার চেঁচামেচি শোনা গেল। জনি গড়গড় করে উঠল। বারীন্দ্রনাথ দ্রুত ওর গলার চেন ধরে না ফেললে টেবিল শুদ্ধ টেনে দরজার দিকে এগিয়ে যেত সে। নিতা উঠে দাঁড়িয়েছিল। বারীন্দ্রনাথ বললেন, তুমি বসো, আমি দেখছি কি হয়েছে। জনির চেন ধরে বারান্দায় গেলেন বারীন্দ্রনাথ। নিচের রাস্তায় টর্চের আলো ফেলতে ফেলতে কে দৌড়ে আসছে। বারীন্দ্রনাথ ডাকলেন, তারিক, তারিক। হল ঘরে সিঁড়ির মাথায় হ্যাজাক জ্বলছে। দারিকে সাড়া পাওয়া গেল নিচে পোর্টিকোর কাছে। তারপর সৌমের গলা শোনা গেল। সে দারিককে কিছু বলল। দারিক টর্চ জ্বালতে জ্বালতে আউট হাউসের দিকে দৌড়লো। জনি সমানে গর্জন করছিল। একটু পরে সৌম দক্ষিণের বারান্দা ঘুরে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, মামা বাবু, সাংঘাতিক ব্যাপার, অরিত্রকে কে মার্ডার করেছে। একটু শান্ত হও, তারপর বলো। এ একটা অসম্ভব ব্যাপার। আমরা মেঝে বসে স্ক্রিপ্ট শুনছিলাম, লক্ষ্য করিনি কখন অরিত্র করিডোরের দরজা খুলে ঘাটে গেছে। বটুকদা বাইরে থেকে বললেন, ঘাটের দরজা খুললো কে? আমি অরিত্রকে দেখতে পাচ্ছিলাম না, তাই মনে হলো রোয়িং করতে গেল নাকি। ও মাই গড! ঘাটে আলো ফেলে দেখি অরিত্রের মাথায় চাপচাপ রক্ত, উপুর হয়ে ঘাটের ধাপে পড়ে আছে। সুদক্ষিণা হন্তদন্ত হয়ে এসে বললেন,
কোথায় খুনোখুনি হয়েছে সৌম? নিতা সোম উঠে দাঁড়িয়েছিল, ভাঙা গলায় বলল, রাত্রি কোথায় মাসিমা? ও তো আউট হাউসের দিকে ছুটে গেল, বারণ করলাম শুনলো না। বারীন্দ্রনাথ বললেন, পুপু তুমি নিচে গিয়ে থাকো সৌম্য, আমি দেখছি থানার লাইন পাই কিনা, না পেলে তুমি গাড়ি নিয়ে চলে যাবে। 1 মিনিট। ঘরে ঢুকে বিছানার পাশে একটা টুলে রাখা টেলিফোনের রিসিভার তুলে বারীন্দ্রনাথ গম্ভীর মুখে বললেন, টেলিফোন লাইন ডেড। সৌম্য তুমি থানায় গিয়ে খবর দাও, আর এই টেলিফোন নাম্বারটা নিয়ে যাও, বরং ওর নেম কার্ডটাই দিচ্ছি। এক্সচেঞ্জের বা থানা যেখান থেকে হোক এই ভদ্রলোককে ট্রাঙ্ক কল করে আমার কথা বলবে। শুধু বলবে, হিয়ার ইজ আ ভেরি মিস্টেরিয়াস মার্ডার। যতক্ষণ লাইন না পাও ওয়েট করবে। আমার নাম করলে শিগগির পেতেও পারো। সৌম্য গাড়ি নিয়ে চণ্ডীতলা বাস স্টপে অপেক্ষা করছিল। এক্সপ্রেস বাসটা এলো 5 মিনিট দেরিতে। সকাল 9টায় পৌঁছানোর কথা। বারীন্দ্রনাথ চেহারার বর্ণনা দিয়েছিলেন, তাই চিনে নিতে দেরি হলো না। মাথায় টুপি, সাদা গোপদারি, লম্বা চওড়া মানুষ, গলায় বাইনোকুলার ও ক্যামেরা ঝুলছে, পিঠে আটকানো একটা ব্যাগ। ব্যাগের কোনা দিয়ে ছড়ি বা ছাতার মাটের মতো কিছু একটা উঁচিয়ে আছে। গায়ে ছাইরঙা ফুল হাতা শার্ট, পরনে ব্রিচেসের মতো আঁটো প্যান্ট এবং পায়ে হান্টিং বুট। হঠাৎ দেখলে সাহেব টুরিস্ট মনে হয়। সৌম্য এগিয়ে গিয়ে নমস্কার করে বলল, নমস্কার, কর্নেল নীলাদ্রি সরকার? আমি সৌম্য ব্যানার্জি, বারীন্দ্রনাথ রায়চৌধুরী আমার মামা। কাল রাতে আমি আপনাকে ট্রাঙ্ক কল করেছিলাম। কর্নেল নিঃসংকোচে তার কাঁধে হাত রেখে বললেন, তোমার বাবা অশোক ব্যানার্জিকে আমি চিনতাম। তুমি কি করো? বাবার অ্যাডভার্টাইজিং এজেন্সিটা চালিয়ে যাচ্ছি। সৌম্য গাড়ির দরজা খুলে দিল। মামা বাবুর কাছে আপনার পরিচয় পেলাম, আপনি ওর বাগান বাড়িতে নাকি অনেকবার এসেছেন। আমি জানতাম না। কর্নেল গাড়িতে ঢুকে বললেন, তোমার মাও আমার পরিচিত। সৌম্য স্টার্ট দিয়ে বলল, মা আপনার কথা বলছিল, আপনি নাকি ঘন্টায় ঘন্টায় কফি খান এবং চুরুট। কর্নেল বাইনোকুলার তুলে বললেন, চণ্ডীতলার পর থেকে বসন্তপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার লো ল্যান্ড। এক সময় প্রায় সবটাই ছিল জলা আর মার্শাল্যান্ড, আর কত পাখি। সৌম্য বলল, জায়গাটা আমার ভালো লাগে, কিন্তু হঠাৎ একটা সাংঘাতিক মিসহ্যাপ হয়ে গেল। তুমি বলছিলে ভেরি মিস্টেরিয়াস মার্ডার? হ্যাঁ, অরিত্র সেন নামে আমার এক বন্ধু। ওরা থেকে বলো মেক ইট ব্রিফ, আর গাড়ি আসতে চালাও, আমার পাখি দেখার সুবিধে হবে। সৌম্য স্পিড কমালো, তারপর আগাগোড়া ঘটনার বিবরণ দিতে থাকলো। কর্নেলের চোখে বাইনোকুলার, শুনছেন কিনা বুঝতে পারছিল না সে। বাগানবাড়ির প্রায় 8 কিলোমিটার দূর থেকে হাইওয়ের চড়াই শুরু হয়েছে। সে থেমে গেলে কর্নেল বললেন, পুলিশ কি কাকে অ্যারেস্ট করেছে? অবিনাশদার টিমের ম্যানেজার বটুক দত্তকে ধরে নিয়ে গেছে। সৌম্য উত্তেজিতভাবে বলল, অ্যাবসার্ড। বটুকদা সন্ধ্যা থেকে ড্রাঙ্ক অবস্থায় থাকেন। পুলিশ বলেছে মদ খেয়ে মারামারি। আউট হাউসের করিডোরে রান্নার কিছু কাঠ ছিল, ঘাটের পাশে রক্তমাখা এক কাঠও পড়েছিল। কিন্তু বটুকদা জলি টাইপ মানুষ, আসলে উনিই প্রথম ঘাটের দিকে দরজা খোলা দেখতে পান। পুলিশ এই পয়েন্টটাকে গুরুত্ব দিয়েছে। ওরা কি এখনো আছেন? ভোরে অবিনাশদা আর রমেশ ভার্মা চণ্ডীতলা গেছেন। আমার ধারণা হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করবেন। আমি ওদের ফিরতে দেখিনি। অবিনাশদার খ্যাতি প্রতিপত্তি আছে, রমেশ ভার্মাও নাকি বিগ গাই, অরিত্র আমাকে বলেছিল। তোমার কি ধারণা? কি ব্যাপারে? অ্যাবাউট দিস ভেরি মিস্টেরিয়াস মার্ডার। আপনাকে বলেছিলাম, অরিত্র এই শুটিং এর ব্যাপারে একটা গোপন কথা আমাকে পরে বলবে বলেছিল। কিন্তু বলার সুযোগ পেল না, ইজ ইট? এখন আমার মনে হচ্ছে অরিত্র কোনো সাংঘাতিক কথা জানতে পেরেছিল, তাই তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বাট হু ক্যান ডু দ্যাট ইউ থিঙ্ক? বুঝতে পারছি না। মেবি অরিত্র তার মার্ডারারকে ব্ল্যাকমেল করার জন্য চুপি চুপি ঘাটে ডেকেছিল, কিংবা তার মার্ডারারই রফা করার ছলে তাকে ডেকে নিয়ে গিয়েছিল। আসলে তখন কারেন্ট ছিল না,
এমার্জেন্সি লাইটের সামনে বসে অবিনাশ দাস স্ক্রিপ্ট পড়ছিলেন। বটুকদা রাতের রান্নার ব্যবস্থা করতে বেরিয়েছিলেন। তখন ওর ড্রাঙ্ক অবস্থা। এখন কি পুলিশ আছে ওখানে? একজন এসআই এবং জনাচার কনস্টেবল আছে। পুলিশ ভ্যান দেখতে পাচ্ছি। অদ্ভুত ব্যাপার, পোর্টিকোর পাশে টেলিফোন বক্সের তার কেউ টেনে ছিঁড়ে রেখেছিল। রাতেই অবশ্য জোড়া দিয়েছি। পুলিশ দেখেছিল কি? হ্যাঁ, ওসি নরেশবাবু আমাকে জোড়া দিতে বলেছিলেন। এ থেকে আমার ধারণা মার্ডারার অরিত্রর বডি কোথাও লুকিয়ে ফেলার জন্য সময় চেয়েছিল। মার্ডারের আগেই এটা করেছিল সে। কেন তা করবে সে? পুলিশ আসতে দেরি হবে, প্রায় 6 কিলোমিটার দূরে থানায় খবর দিতে যেতে হবে এবং তারপর পুলিশ সেখান থেকে আসবে। 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে। তাছাড়া রাফ ওয়েদার। বিমানের মতো কথা বলেছ। সৌম্য প্রাইভেট রোডে গাড়ি ঢুকালো। দুধারে গভীর খাল, জলে শালুক ফুটে আছে। রাস্তাটা এবড়ো খেবড়ো এবং কাল বিকেলের বৃষ্টির জল এখনো গর্তে জমে আছে। সৌম্য সাবধানে ড্রাইভ করছিল। ফটকের কাছাকাছি পৌঁছে বলল, আর একটা ব্যাপার, ঘাটে রোয়িং বোটের দড়ির ফাঁস ঢিলে হয়েছিল। আমি পুলিশকে বলেছিলাম। ওরা বললেন ঝোড়ো হাওয়া বইছিল, কাজেই ওটা কিছু নয়। কিন্তু আমি নিজে কাল ভোরে শক্ত করে বেঁধে রেখেছিলাম। আমার ধারণা অরিত্রের বডি বোটে চাপিয়ে নিয়ে যেতে চেয়েছিল মার্ডারার। উত্তরে ঘন কাশবন আছে, পরে সময় মতো গিয়ে পুঁতে ফেলা যেত। ওখানে মাটিটা খুব নরম। খোঁড়ার জন্য একটা কোদাল বা কিছু দরকার হতো। ঠিক এটাই বলতে চাইছিলাম। বাবুরাম মালির কাছে উনুন খোঁড়ার জন্য বটুকদার লোকেরা একটা কোদাল চেয়ে নিয়েছিল। আজ ভোরে বাবুরাম বলল কোদালটা খুঁজে পাওয়া গেল না। রামবাহাদুর ফটক খুলে দিয়ে সেলাম ঠুকল। গাড়ির ভেতরে ঢোকার পর কর্নেল বললেন, কাল অবিনাশ বাবু যখন আসেন তখন ওর সঙ্গে কারা ছিলেন? হিরোইন নীতা সোম, তার ফিল্ম জার্নালিস্ট বন্ধু রাত্রি সেন, ক্যামেরাম্যান শুভময় ঘোষ আর এক ভদ্রলোক। আমি চিনি না, ছবির প্রডিউসারও হতে পারেন। উত্তরে ঘুরে গাড়ি পূবের পোর্টিকোর তলায় পৌঁছল। কর্নেল নেমে বাইনোকুলারে আউট হাউসটা দেখে নিয়ে বারান্দায় উঠলেন। সুদক্ষিণা হন্তদন্ত এসে প্রণাম করলেন। কর্নেল একটু হেসে বললেন, সোমো, তুমি কি জানো তোমার মায়ের নাম পুপু? তো পুপু, আগে কফি। সৌম কর্নেলকে ওপরে নিয়ে গেল। সিঁড়ির মাথায় বারীন্দ্রনাথ হুইল চেয়ারে বসে অপেক্ষা করছিলেন। কর্নেল হাত বাড়িয়ে বললেন, মর্নিং মিস্টার রায়চৌধুরী। বারীন্দ্রনাথ দু হাতে ওর হাতটা চেপে ধরে বললেন, মর্নিং কর্নেল সরকার। বাধ্য হয়ে আপনাকে কষ্ট দিলাম, তবে আমি জানতাম আপনি আসবেন। আসুন। সৌম বলল, আমার থাকার কি দরকার আছে মামু? না, রাত্রি সেন তোমাকে খুঁজছিল, তাকে একটু আগে আউট হাউসের দিকে যেতে দেখলাম। সৌম্য চলে গেল। বারীন্দ্রনাথ কর্নেলকে পূবের বারান্দায় তার ঘরের সামনে নিয়ে গেলেন। দক্ষিণায় বারান্দা থেকে জলের গড় গড় গর্জন শোনা যাচ্ছে। বারীন্দ্রনাথ বললেন, বারান্দায় বসা যাক, আজ ভোরবেলা থেকে হাওয়া আছে। কদিন যা গুমোট গরম গেল। বসুন। কর্নেল পিঠে আটকানো ব্যাগটা খুলে পায়ের কাছে রাখলেন। ক্যামেরা এবং বাইনোকুলার টেবিলে রেখে টুপি খুললেন। অভ্যাস মতো টাকে হাত বুলিয়ে বললেন, ভেরি মিস্টেরিয়াস মার্ডার ঘটিয়ে ফেলেছেন। বারীন্দ্রনাথ আসতে বললেন, দ্য ব্রিফকেস মার্ডার। কর্নেল তাকালেন, একটু পরে বললেন, আই সি। উর্মি রায়কে এতদিনে খুঁজে পেয়েছি। ইউ নো দ্য ট্র্যাজিক এপিসোড। বলুন। তাকে এখানে আনা হয়েছে। তার নাম এখন নীতা সোম, ফিল্ম স্টার। আর ইউ শিওর? অফকোর্স। তাকে ডেকে গোপনে সব কথা খুলে বলেছি। প্রথমে এড়িয়ে যেতে চাইছিল, তারপর ক্রমশ ভেঙে পড়ল। সোমের কাছে একটা ভার্সন শুনেছি, এবার আপনারটা শোনা যাক। বারীন্দ্রনাথ সিগারেট ধরিয়ে শুরু করলেন। কিছুক্ষণ পরে রুক্মিণী কফি এবং কিছু স্ন্যাক্স আনলো। বারীন্দ্রনাথ তাকে বললেন,
দারিককে বলেছি উত্তর পশ্চিম কোণের ঘরটা কর্নেল সাহেবের জন্য সাফ করে গুছিয়ে রাখে যেন। তুই গিয়ে দেখ কি করছে। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, বলুন। বারীন্দ্রনাথ আবার শুরু করলেন। শেষে বললেন, একটু আগে থানায় ফোন করেছিলাম। ওসি নরেশ ভদ্র বললেন মর্গের ফাইনাল রিপোর্ট এখনো পাননি, তবে তার ধারণা নাকি সঠিক। ডেড বডির স্টমাকে প্রচুর অ্যালকোহলিক সাবস্টেন্স পাওয়া গেছে। অরিত্র সেনের জিনিসপত্র কি পুলিশ নিয়ে গেছে? জানি না, পুলিশ সার্চ করার কথা, তবে কয়েকটা হুইস্কির বোতল আর গ্লাস নিয়ে গেছে শুনেছি। আপনি তো জানেন পুলিশ ঝটপট একটা কেস সাজিয়ে ফেলে। কর্নেল চুরুট ধরিয়ে একটু হেসে বললেন, আপনি একজন এক্স এমপি, পুলিশ একটু বেশি অ্যাক্টিভ হতেই পারে। যাই হোক, এই ঘটনায় দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। প্রথমটা হলো নিত্যা সোমকে এখানে আসতে নিষেধ করে কেউ হুমকি দিয়েছিল। দ্বিতীয়টা হলো ফিল্ম ম্যাগাজিন। সৌম আমাকে দিয়েছিল পত্রিকাটা। আপনি কি ফিল্ম ম্যাগাজিন নিয়মিত পড়েন? না, ওসব ট্র্যাশ পড়তে আমার ভালো লাগে না, কিন্তু সৌম্য বলল এখানে যে হিরোইন আসছে ওতে তার ছবি আছে, তাই একটু কৌতূহল হয়েছিল। দেখাচ্ছি বলে বারীন্দ্রনাথ হুইল চেয়ার গড়িয়ে তার ঘরে ঢুকলেন। কর্নেল বাইনোকুলারের ঝিল দেখতে থাকলেন। উত্তরের বাউন্ডারি ওয়ালের নিচে ঝিলের খানিকটা অংশ দেখা যাচ্ছিল। একজন মধ্যবয়সী পুরুষ এবং যুবতী রোয়িং করছিল। বোটটা দ্রুত দৃষ্টির আড়ালে চলে গেল। কর্নেল বললেন, আপনার বোটটা এখনো আছে দেখছি। আছে, মাঝে মাঝে সৌম্য এসে রোয়িং করে। সৌম্য নয়, অন্য কারা রোয়িং করছে দেখলাম। তাহলে ফিল্মের লোকেরা। বারীন্দ্রনাথ বেরিয়ে এলেন। পত্রিকা এবং সেই ফটোটা কর্নেলকে দিয়ে বললেন, মিলিয়ে দেখে নিন। কর্নেল পকেট থেকে আতস কাঁচ বের করে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখার পর বললেন, হ্যাঁ মিল আছে, তবে তবে কি? কর্নেল পত্রিকাটা খুঁটিয়ে দেখতে দেখতে বললেন, আজকাল প্রিন্টিং টেকনোলজি দারুণ উন্নত, তার সঙ্গে পাল্লা দিয়ে কত ভুঁইফোর পত্রিকা বেরোচ্ছে। এটা নতুন পত্রিকা, একেবারে প্রথম সংখ্যা, প্রচন্ড উৎসাহ উদ্দীপনা আছে। এত সব ফুল পেজ কালার ফটোগ্রাফি। বারীন্দ্রনাথ কর্নেলের দিকে তাকিয়েছিলেন। বললেন, এবার নিতাসমকে ডেকে পাঠাচ্ছি, মুখোমুখি দেখুন, কথা বলুন। কর্নেল হাসলেন। নিতাসমকেই রোয়িং করতে দেখলাম। সে কি, ওকে আমি নিষেধ করেছিলাম আপনি না আসা পর্যন্ত যেন বাইরে না বেরোয়। বোঝা যাচ্ছে ব্ল্যাক ক্যাট এসকর্ট সার্ভিসে রাত্রি সেনের উপর ওর আস্থা বেশি। কলকাতার প্রাইভেট ডিটেকটিভদের সঙ্গে আপনার চেনা জানা আছে, রাত্রি সেনকে চেনেন? না, তবে শুনেছি ব্ল্যাক ক্যাট সিনেমা মহলেই গোয়েন্দাগিরি করে টরে। আজকাল যেখানেই টাকা কড়ির লেনদেন সেখানে এক পক্ষ অপর পক্ষের গোপন তথ্য জানতে চায়। প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির সংখ্যা বেড়ে যাচ্ছে দিনে দিনে। কর্নেল উঠে দাঁড়ালেন। আমি সৌম্যর সঙ্গে একটু কথা বলতে চাই, ওকে ডেকে পাঠাচ্ছি। না, আমি আউট হাউসে গিয়ে অবস্থাটা দেখি। আউট হাউসের সামনে একটা লিমুজিন এবং একটা ভ্যান দাঁড়িয়ে আছে। লিমুজিনের ভেতরে দুটো লোক পাতুলে শুয়ে আছে। পুলিশের ছোট্ট দলটি ছড়িয়ে ছিটিয়ে টহল দেওয়ার ভঙ্গি করছে। কর্নেল চওড়া করিডোরে ঢুকে দেখলেন বাঁদিকের বড় ঘরের মেঝে শতরঞ্চি বিছানো এবং একদঙ্গল নানা বয়সী লোক শুয়ে ও বসে ঝিমোচ্ছে। ঘাটের দরজা দিয়ে বেরিয়ে সৌম্যর সঙ্গে দেখা হলো। তার পাশে জিন্স শার্ট পরা গাঁটা গাঁটা চেহারার একটি মেয়ে। এই তাহলে রাত্রি সেন। সে ধমক দেওয়ার ভঙ্গিতে ডাকছে, নিতা, দ্যাটস এনাফ, চলে এসো। নিতা, বোকামি করো না। সৌম্য গম্ভীর মুখে বলল, সি দ্য ফান। কর্নেল বললেন, ওরা এনজয় করছে। তারপর রাত্রির দিকে তাকালেন।
রাত্রি তার দিকে একবার তাকিয়ে নিয়ে আবার ডাকলো, নিতা, কাম ব্যাক। কর্নেল সৌমকে বললেন, ওই ভদ্রলোক কে? সৌম খাপ্পা হয়ে বলল, জানি না, কোনো চামচা টামচা হবে। ইউ নো দ্য টার্ম? রাত্রি বলল, চামচা বলবেন না, প্রতুল বাবুই নিতাকে লাইমলাইটে এনেছেন, কিন্তু প্রবলেম হলো নিতা রোয়িং জানে না। সৌম বলল, ওই ভদ্রলোক তো জানেন। রাত্রি বলল, নিতা দুষ্টুমি করছে, দেখছেন না? একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে কি হবে? সৌম বলল, জোকে রক্ত চুষে 1 মিনিটে মরা করে ফেলবে। কর্নেল সৌমর কাঁধে হাত রেখে বললেন, লেট দেম এনজয়, এসো। করিডোরে ঢুকে সৌম বলল, বোটটা তুলে রাখা উচিত ছিল, আমাকে না জানিয়ে কেউ বোট ব্যবহার করলে আমার বড্ড খারাপ লাগে। বাগানের মাঝামাঝি গিয়ে একটা অশোক গাছের তলায় কর্নেল দাঁড়ালেন। বললেন, একটা প্রশ্ন করব, আশা করি ঠিকঠাক জবাব পাবো। সব একটু অবাক হলো। বলুন। তুমি যে ম্যাগাজিনটা তোমার মামাবাবুকে দিয়েছিলে, ওটা কোথায় কিনেছো? ওটা আমার কেনা নয়, অবিনাশদার শুটিং টিমের কেউ এনেছিল। সন্ধ্যায় ওরা এলো, আমি ওদের আউট হাউসের ঘরে থাকার ব্যবস্থা করেছিলাম। তখন দেখি করিডোরে ওটা পড়ে আছে। করিডোরের সামনে একটা বেশি পাওয়ারের বাল্ব চালানো হয়েছিল, তা না হলে ওটা চোখে পড়তো না। তারপর পাতা উল্টে দেখি নিতা সোমের ছবি। তোমার মামা বাবুকে পত্রিকাটা দিতে গেলে কেন? সোম আরো অবাক হয়ে তাকিয়ে থাকার পর বলল, মামা বাবুকে? মাই গুডনেস, এসব পত্রিকা মামা বাবুকে আমি দেবো কেন? কোন সাহসে দেব? আশ্চর্য তো। কিন্তু তুমি দিয়েছিলে, ওকে বলেছিলে যে হিরোইন আসবে, এতে তার ছবি আছে। 1 মিনিট, ওকে ভাবতে দিন। আসলে তখন অবিনাশদার টিম এসে গেছে, আমি খুব ব্যস্ত ছিলাম। যে যা বলছিল তখনই তাই করছিলাম। মেবি সামবডি টোল্ড মি সামথিং টু ইমপ্রেস হিম, বাট হু? সৌম্য স্মরণ করার চেষ্টা করছিল। হ্যাঁ, আমি যখন ম্যাগাজিনটার পাতা উল্টে নিতা সোমের ছবি দেখছি, তখন কেউ আমাকে প্রভোগ করে থাকবে। ঠিক মনে করতে পারছি না। না, অরিত্র নয়, নিশ্চয়ই অন্য কেউ আমাকে বলেছিল কিছু, তা না হলে আমি নিজে থেকে। ইম্পসিবল। কাল ভোরে মা বলেছিলেন নিতা সোমকে নাকি মামাবাবু চেনা মনে হয়েছে। আমি ওর কাছে চলে গেলাম, ঠিক তখনই কিন্তু কথাটা মাথায় এসেছিল। ভীষণ বিব্রত বোধ করছিলাম। কর্নেল বাইনোকুলার তুলে একটা পাখি দেখতে দেখতে বললেন, যদি তোমার কথা ঠিক হয় তাহলে বলতে হবে প্ল্যানটা মোটামুটি সফল হয়েছে। কিসের প্ল্যান? টু ইমপ্রেস মিস্টার রায়চৌধুরী। যাই হোক, তুমি গিয়ে তোমার বোটটা উদ্ধার করো। বলে কর্নেল বাইনোকুলারে চোখ রেখে দক্ষিণের বারান্দার ভেতর ঢুকে গেলেন। ওদিকটা জঙ্গল হয়ে আছে। সৌম্য একটু দাঁড়িয়ে থাকার পর আউট হাউসের দিকে চলে গেল। কর্নেলকে দেখে বারীন্দ্রনাথ বললেন, আপনার ব্রেকফাস্টে দেরি হয়ে গেল। ভাবছিলাম সেবারকার মতো কোনো পাখির পেছনে পাঁচিলটি নিয়ে উধাও হলেন নাকি, কিংবা একঝাঁক প্রজাপতির সামনে ধ্যানস্থ। বারীন্দ্রনাথ হেসে উঠলেন। কর্নেল বললেন, নিচে পুপু ওত পেতে ছিল, প্রচুর খাইয়ে দিল। আতঙ্কে ওর দিশেহারা অবস্থা। সৌম্যকে ফিল্মওয়ালাদের হাত থেকে যেন বাঁচাই। ওকে আশ্বাস দিয়ে বললাম, সিনেমার পর্দায় যারা খুনোখুনি করে, বাস্তবে তারা নিরীহ ভীতু মানুষ। পুপু মানতে চায় না, বলে কি এই তো চোখের সামনে সদ্য খুনোখুনি হলো। টেলিফোন বাজলো। বারীন্দ্রনাথ হুইল চেয়ার গড়িয়ে ঘরে ঢুকলেন। জনি এখন পোর্টিকোর খোলা ছাদে রেলিং এ বাঁধা আছে। মুখ ঘুরিয়ে ধমক দিল। কর্নেল টেবিলে টুপি রেখে চুরুট ধরালেন। তারপর বাইনোকুলারে আউট হাউস দেখতে থাকলেন। একই দৃশ্য। এখনো কি নিতা সোম এবং তার প্রমোটার পুতুলবাবু ঝিলের জলে ভেসে আছেন?
এতক্ষণে মনে হচ্ছে ব্যাপারটা একটু অস্বাভাবিক যেন বা। বারীন্দ্রনাথ বেরিয়ে এলেন, মুখে উত্তেজনার ছাপ। বললেন, ওসি নরেশবাবুর ফোন। মর্গের ফাইনাল রিপোর্ট অন্য কথা বলছে। ভিকটিমের মাথার পেছনে রিভলভারের নল ঠেকিয়ে গুলি করা হয়েছে। গুলিটা হাড়ের খাঁজে আটকে ছিল। গুলি করার পর জ্বালানি কাঠ দিয়ে মাথার পেছনটা থেতলে দেওয়া হয়েছে। সদরে সিআইডিতে যোগাযোগ করা হচ্ছে বলে হাঁক দিলেন, রুক্মিণী। দক্ষিণের বারান্দা থেকে রুক্মিণী ছুটে এলো। জি বড়া সাহেব। দাড়িককে ডাক, শিগগির আসে যেন। রুক্মিণী চলে গেল। কর্নেল বললেন, সৌম্য বলছিল ডাইরেক্টর এবং রাকেশ ভার্মা নামে এক ভদ্রলোক ভোরে বেরিয়ে গেছেন। তারা কিন্তু এখনো ফেরেননি। পুলিশ ওদের যেতে দিচ্ছিল না। অবিনাশবাবু এসে আমাকে অনুরোধ করলেন। ওর টিমের ম্যানেজার বটুকবাবু গোবেচারা মানুষ, একটুখানি ড্রিঙ্ক করলেই নাকি মাতাল হয়ে যান। উনি থানায় গিয়ে ওসিকে বুঝিয়ে বলবেন। তো আমি এসআই বক্সিবাবুকে ডেকে বলে দিলাম, আফটার অল অবিনাশবাবু একজন বিখ্যাত ফিল্ম ডাইরেক্টর। কর্নেল দাড়ি থেকে চুরুটে ছাই ছেড়ে বললেন, সৌম্য একটা পয়েন্ট তুলেছে। রাকেশ ভার্মা ওয়েস্টে ওরিয়েন্টাল ফিল্ম মার্কেটে দালালি করেন। তিনি লোকেশনে কেন? পয়েন্টটা কাল অরিত্রর কাছে আমিও তুলেছিলাম, যুক্তিসম্মত ব্যাখ্যা পাইনি। দারিক এলো। বারীন্দ্রনাথ বললেন, রায়বাহাদুরকে গিয়ে বলো গেটে যেন তালা আটকে দেয়, ভেতর থেকে কেউ যেন বেরোতে না পারে। থানা থেকে আরো পুলিশ আসছে, তারা এলে কাকে বেরোতে দেবে বা না দেবে তারা বুঝবে। আর শোনো, নিচে কোথায় বক্সিবাবু আছে তাকে একটু লক্ষ্য রাখতে বলবে। সাব ইন্সপেক্টর বক্সিবাবুকে তুই তো ভালো চিনিস, তোর দেশের লোক বলছিলি। আগে বলে মূর্তিমান দৈত্যটি চলে গেল। নিচে গাড়ির শব্দ শোনা যাচ্ছিল। একটু পরে গাড়িটা দেখা গেল। বারীন্দ্রনাথ আসতে বললেন, অবিনাশ বাবুর গাড়ি। বলছিলাম না, বিখ্যাত ফিল্ম ডাইরেক্টর, কেরিয়ার নষ্ট হোক এমন কিছু করার মানুষ নন। গাড়িটা আউট হাউসের সামনে গিয়ে থামলো। কর্নেল ফিল্ম ম্যাগাজিনটার পাতা উল্টে বললেন, সৌম্য এটা নিজে থেকেই আপনাকে দেয়নি। কেউ আপনাকে নিতাসমের ছবি দেখানোর জন্য আগ্রহী ছিল, সে সৌম্যকে কাজে লাগিয়েছিল। বলেন কি? এই পত্রিকার সম্পাদক লীনা বসু, প্রকাশক প্রতুল বসু, প্রথম বর্ষ প্রথম সংখ্যা। কর্নেল হাসলেন। নিতাসমকে জনৈক প্রতুল বাবু নাকি লাইমলাইট এনেছেন। ঝিলের জলে নিতার সঙ্গে তাকে রোয়িং করতে দেখলাম, কিন্তু সৌম্য তাকে চেনে না। তার অজান্তে বোট ব্যবহার করার জন্য সৌম্য তার উপর খাপ্পা। যাই হোক, একটা ওয়েল প্ল্যান্ড গেম। সৌম্যর ফিল্মে আমার লোভ এবং সরলতাকে এক্সপ্লয়েট করা হচ্ছে। বারীন্দ্রনাথ সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং বানাতে থাকলেন। দৃষ্টি রিংয়ের দিকে, কিন্তু হাওয়া এসে দুষ্টুমি করে রিংগুলো ভাঙচুর করছিল। মিস্টার রায়চৌধুরী, বলুন। নাও দ্য ভাইটাল কোয়েশ্চেন। এসকে রায়ের ব্রিফকেসে নিলামে কেনা দামি ঐতিহাসিক গয়নার কথা সম্প্রতি কেউ বা কারা জেনে গেছে। বাট হাউ? আপনি কি কাকেও? নো নো, নেভার। বারীন্দ্রনাথ জোরে মাথা দোলালেন। পুপুকেও বলিনি, কারণ তার পেটে কথা থাকে না। জানি শুধু আমি এবং আপনি। আপনাকে পরামর্শ দিয়েছিলাম বিজ্ঞাপন দেওয়া ঠিক হচ্ছে না, বরং কাস্টমস ডিপার্টমেন্টের হাতে ব্রিফকেসটা তুলে দিন, ঝুঁকি নেবেন না। মাই গুডনেস। বারীন্দ্রনাথ সোজা হয়ে বসলেন। গত জুলাই মাসে কাস্টমসের রেজিস্টার্ড এডি পোস্টের ডিটেলস জানিয়ে একটা চিঠি লিখেছিলাম। অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা ফিরে এলো, কিন্তু কোনো জবাব নেই। অগাস্টের গোড়ায় আবার একটা রিমাইন্ডার পাঠিয়েছিলাম রেজিস্টার্ড পোস্টে, নো রিপ্লাই। আপনাকে দেখাচ্ছি। বারীন্দ্রনাথ ব্যস্তভাবে হুইল চেয়ার গড়িয়ে ঘরে ঢুকলেন। কর্নেল বাইনোকুলারে দেখছিলেন সৌম্যর সঙ্গে নিতাসম আর রাত্রি সেন
আউট হাউস থেকে ফিরে আসছে। বারিন্দ্রনাথ বেরিয়ে এসে বললেন, এই দেখুন, চণ্ডীতলা পোস্ট অফিসের 2টো রিসিপ্ট, আর এইটে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। বাইনোকুলার নামিয়ে কর্নেল সেগুলো দেখলেন। তারপর বললেন, কাকে পোস্ট করতে পাঠিয়েছিলেন? আমার পিএ অক্ষয়কে। তাকে আপনি দেখেছেন? লোকসভায় আমার টার্ম শেষ হওয়ার পরও তাকে ছাড়িয়ে দিন। অনেক খুচরো বৈষয়িক কাজকর্মের জন্য একজন লোক আমার দরকার ছিল। অক্ষয়বাবু কি এখনো আছেন? না, সেপ্টেম্বরে চলে গেছে। কোথায় ভালো মাইনেতে কাজ পেয়েছে বলল। আমি আপত্তি করিনি, দেখলাম সুদক্ষিণা আছে, অসুবিধা হবে না। কর্নেল রিসিপ্টগুলো ফিরিয়ে দিয়ে বললেন, কাস্টমস ডিপার্টমেন্টের ঠিকানায় একটা অন্য খামে ভরে একটা সাদা কাগজ পাঠিয়ে দিলেও পোস্ট অফিস আপনাকে রিসিপ্ট দেবে। কাস্টমসের ছাপ দেওয়া অ্যাকনলেজমেন্ট রিসিপ্টও ফিরে আসবে। বারিন্দ্রনাথ চমকে উঠেছিলেন। আসতে বললেন, নাও আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু অক্ষয়ের এত সাহস হবে? হয়েছে, সে আপনার পিএ ছিল। এতদিন পরে কাস্টমসে আপনার চিঠি লেখায় তার কৌতূহল হতেই পারে। কর্নেল চোখ বুজে হেলান দিয়ে ফের বললেন, কিন্তু অক্ষয়বাবু উর্মির ফটোগ্রাফ। বারিন্দ্রনাথ গম্ভীর মুখে বললেন, ছেড়ে দিন, ওটা আলাদা ব্যাপার। ঈশ্বরের ইচ্ছায় এতদিনে যেভাবে হোক উর্মিকে যখন পেয়েছি, তখন তার হাতে তার বাবার ব্রিফকেস তুলে দিলেই আমার শান্তি। কর্নেল হাসলেন। কিন্তু উর্মিকে আপনি পাননি মিস্টার রায়চৌধুরী? পাইনি? না, ইটস এ ওয়েল প্ল্যান্ড গেম। আপনি আসলে অকারণে একটা অপরাধ বোধে ভুগছেন, তাই টাইম ফ্যাক্টর আপনার মাথায় নেই। ব্রিফকেসের ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো হোয়াট? ফটোগ্রাফটা পুরানো, আর এই পত্রিকার ছবিটা এ মাসেই তুলে ছাপানো হয়েছে। আমি মুখোমুখি ওকে খুঁটিয়ে দেখেছি। চীনা লণ্ঠনের আলোয় দেখেছেন? মেকআপ আর মুখ, অ্যান্ড শি ইজ অ্যান অ্যাক্ট্রেস। কর্নেল চাপা স্বরে ফের বললেন, নিতাসম দিনের আলোয় আপনার মুখোমুখি হবে না। আমি ওকে ডাকছি। রুক্মিণী! তখনই সাড়া এলো, জি বারা সাহেব। নিচে গিয়ে সৌম্যকে বলো নিতাকে নিয়ে আসবে। নিতা নামটা মনে থাকবে? জি বারা সাহেব, উনি তো সিনেমার হিরোইন আছে। রুক্মিণী মুচকি হেসে চলে গেল। একটু পরে সৌম্য এলো। তার মুখ বেজায় গম্ভীর। বলল, নিতা রোয়িং করে টায়ার্ড। তাছাড়া অবিনাশদা এসে ওকে খুব বকাবকি করেছে। কর্নেল বললেন, বসো সৌম্য, বলো এতক্ষণ আউট হাউসে কি সব হলো। সৌম্য হাসল। তারপর বলল, কি হবে? অবিনাশদা ফিরলেন, রমেশ ভার্মা নাকি চণ্ডীতলা বাজারে সিগারেট কিনতে গিয়ে উধাও হয়েছে। আপনি তখন জিজ্ঞেস করছিলেন কে আমাকে পত্রিকাটা মামাবাবুকে দিতে বলেছিল। এখন আমার মনে হচ্ছে ওই লোকটাই বলে থাকবে। কেন মনে হচ্ছে? পত্রিকাটা ওর হাতে একবার দেখেছিলাম, গুটানো অবস্থায় মুঠোয় ধরে গাড়ি থেকে নেমেছিল। এই তো এখনো দেখে বোঝা যাচ্ছে, তাই না? কর্নেল একটু হেসে বললেন, তোমার বোর্ডটা কি তুলে রেখে এলে? নিতার প্রমোটার প্রতুল বসু নিতাকে নামিয়ে দিয়ে এখনো রোয়িং করছে। অবিনাশদা ওকে খাতির করেন, বললেন, ওকে চটিও না, কি করব? অবিনাশদাকে না করা যায় না। কর্নেল বাইনোকুলার তুলে ঝিলের দিকটা দেখতে দেখতে বললেন, সোমো, তোমার বোট ঝিলের ওপারে চলে গেছে। প্রতুল বোসকে দেখতে পাচ্ছি না। এখনই গিয়ে পুলিশের এসআই বক্সিবাবুকে খবর দাও। রমেশ ভার্মার মতো প্রতুল বোসও মনে হচ্ছে উধাও হয়ে গেছে। সৌম্য তখনই ছুটে গেল। জনি গড়গড় করতে থাকলো। বারিন্দ্রনাথ গুম হয়ে বসেছিলেন। গলার ভেতর বললেন, I was so foolish.
উর্মির ফটোগ্রাফটা নষ্ট হয়ে যাবে ভেবে গত মাসে অক্ষয়কে দিয়ে 3টে কপি করিয়ে রেখেছিলাম। কলকাতার কোনো স্টুডিও থেকে কপি করে এনেছিল অক্ষয়। ও জিজ্ঞেস করেছিল, আমি ওকে শুধু বলেছিলাম প্লেন ক্র্যাশের পর আমার যে সহযাত্রী তুষার খাদে তলিয়ে যান, এটা তার ফ্যামিলি ফটোগ্রাফ। অক্ষয়ের কাছে অন্তত এটুকু গোপন করার অর্থ হয় না। কর্নেল বললেন, কাস্টমসকে লেখা আপনার গোপন চিঠি এবং এসকে রায়ের ফ্যামিলি ফটো। অক্ষয়বাবু চান্সটা ছাড়তে চাননি, কিন্তু তার দুর্বুদ্ধি যাদের সাহায্য নিতে গেলেন তারাই তাকে ল্যাং মেরেছে। নিতা সোমকে তাহলে ওই বরযাত্রাই ফোনে থ্রেটন করেছিল? আবার কে? কর্নেল উঠে দাঁড়ালেন। অবিনাশ বাবুর সঙ্গে আলাপ করে আসি। বারীন্দ্রনাথ রুষ্ট মুখে বললেন, নিতা সোমকে মিসপার্সনিফিকেশনের দায়ে ধরিয়ে দেব। মিস্টার রায়চৌধুরী, সৌমের মতো নিতা এই দাবার চালে একটা ঘুঁটি মাত্র। কেরিয়ারের স্বার্থে সে উর্মির রোলে অভিনয় করেছে মাত্র। আফটার অল সে একজন অভিনেত্রী, তার কথা ভুলে যান। তাছাড়া মিস্টার রায়ের ব্রিফকেস পুলিশের হাতে যাক, এটা আমি উচিত মনে করি না। চিন্তা করুন, চীনের প্রাচীন মিং রাজবংশের এক রাজকুমারীর জড়োয়া নেকলেস। এই অলঙ্কারের একটা অসাধারণ ঐতিহাসিক মর্যাদা আছে। আপাতত প্লিজ কিপ ইট ইন ইউর কাস্টাডি। যথাসময়ে আমি বলবো এবার আপনাকে কি করা উচিত। বারীন্দ্রনাথ আবার সিগারেট ধরালেন। ধোঁয়ার রিংগুলো নিয়ে আবার হাওয়ার দুষ্টুমি শুরু হলো। কিছুক্ষণ পরে লক্ষ্য করলেন কর্নেল নিচের রাস্তার আউট হাউসের দিকে হেঁটে যেতে যেতে হঠাৎ বাইনোকুলার তুলে থমকে দাঁড়ালেন। তারপর ডান দিকে বাগানের ভেতর অদৃশ্য হলেন। ওর এই অদ্ভুত বাতিক। এই সময় জনি মুখ ঘুরিয়ে গড়গড় করতে থাকলো। বারীন্দ্রনাথ ঘুরে দেখলেন নিতা সোম আসছে, তার পেছনে ব্ল্যাক ক্যাট। নিতা এসে খুব আস্তে বলল, আমি ক্ষমা চাইতে এসেছি। বারীন্দ্রনাথ শান্তভাবে বললেন, বসো। নিতা সোম বসল না। সে বারীন্দ্রনাথের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল এবং হু হু করে কেঁদে ফেলল। বিশ্বাস করুন, আপনাকে আমি প্রতারণা করতে চাইনি। আমি জানতাম না ব্রিফকেসের মধ্যে কি আছে। আমি শুধু কেরিয়ারের স্বার্থে প্রতুল বোসের কথায় রাজি হয়েছিলাম। বারীন্দ্রনাথ একটু হাসলেন। তুমি দক্ষ অভিনেত্রী। নিতা কান্না জড়ানো গলায় বলল, আমি অভিনয় করছি না। আপনি যখন আমাকে উর্মির কথা বলছিলেন তখন আমি খুবই অবাক হয়েছিলাম। উর্মির জীবনের সঙ্গে আমার জীবনের এত মিল। আমার বাবাও অ্যাক্সিডেন্টে মারা যান। আমার মা এক লোফারের সঙ্গে চলে গিয়েছিল আমাকে ফেলে। তারপর মা সুইসাইড করেছিল। আমার বিধবা মাসি আমাকে আশ্রয় দেন। তারপর সে কান্না সামলে চোখ মুছল। বারীন্দ্রনাথ বললেন, ওঠো, সামনে বসে কথা বলো। নিতা উঠে দাঁড়ালে রাত্রি তাকে বারীন্দ্রনাথের মুখোমুখি একটা চেয়ারে জোর করে বসিয়ে দিল। সে ক্ষুব্ধভাবে বলল, নিতাকে আমি স্কুল জীবন থেকে চিনি। ও আমার বন্ধু। অথচ এখানে আসবার সময় আসল কথাটা খুলে বলেনি। শুধু বলেছিল উড়ো ফোনে কে ওকে হুমকি দিয়েছে। নিতা বলল, আমি তখনও কিছু জানতাম না। এখানে আসবার পর প্রতুলদা আমাকে গোপনে উর্মি নামে একটি মেয়ের কাহিনী বলল। তারপর বলল সৌমের মামাবাবুর কাছে একটা ব্রিফকেস আছে, উর্মি হয়ে আমাকে ওটা নিতে হবে। তারপর হঠাৎ যখন অরিত্র খুন হয়ে গেল আমি ভয় পেলাম। প্রতুলদাকে বললাম আমি উর্মি হয়ে ব্রিফকেস হাতাতে পারবো না। তখন রোয়িংয়ের ছলে প্রতুলদা আমাকে ঝিলের জলে নিয়ে গিয়ে হুমকি দিতে থাকলো। কেরিয়ারের স্বার্থে প্রাণের ভয়ে আমি রাজি হলাম। বারীন্দ্রনাথ বললেন, তুমি অক্ষয় সাঁতরা নামে কাকেও চেনো? নিতা চমকে উঠে তাকালো। একটু পরে বলল, হ্যাঁ, স্টুডিও মহলে ওকে দেখেছিলাম। গায়ে পড়ে আমার সঙ্গে আলাপ করতে আসতেন।
তারপর প্রতুলদার সঙ্গে ওর আলাপ হয়েছিল। আমি আসতাম, আমাকে লক্ষ্য করে দুজনে কি সব আলোচনা করছেন। এখানে আসবার কদিন আগে প্রতুলদার সঙ্গে খুব ঝগড়া হচ্ছিল। আমার সামনেই প্রতুলদার দুজন মস্তান টাইপ ছেলেকে ডেকে ওকে মারতে মারতে বের করে দিয়েছিলেন স্টুডিও থেকে। বারীন্দ্রনাথ আবার সিগারেট ধরিয়ে বললেন, অক্ষয় এক সময় ছিল আমার পিএ। রাত্রি বলল, সত্যি বলতে কি, প্রতুল বোস যখন নিতাকে ঝিলের জলে রোয়িং এর ছলে নিয়ে গেছে তখন আমার খুব ভয় করছিল। আমার মনে হচ্ছিল নৌকা যেভাবে ইচ্ছে করে সে দোলাচ্ছে, নিতা যে কোনো মুহূর্তে টাল খেয়ে জলে পড়ে যাবে। জনি গড়গড় করে উঠল। সিঁড়ির মাথায় কর্নেলকে দেখা গেল। বারীন্দ্রনাথ ধোঁয়ার রিং বানিয়ে বললেন, পাখিটাকে নিশ্চয়ই হারিয়ে ফেলে ফিরে এলেন। কর্নেল হাসলেন, না, আপনার প্রাক্তন পিএ অক্ষয় বাবু বাগানের দক্ষিণ পশ্চিম কোণের ভাঙা পাঁচিলের কাছে গুড়ি মেরে বসেছিলেন। বাইনোকুলারে তাকে দেখেই ছুটে গিয়েছিলাম। বারীন্দ্রনাথ উত্তেজিত ভাবে বললেন, তারপর পেছন থেকে ঝাঁপ দিয়ে ভদ্রলোককে ধরে ফেললাম। আপনি তো জানেন সামরিক জীবনে গেরিলা হামলার ট্রেনিং আমার রক্ত। তখনও অবশ্য জানি না উনি অক্ষয় সাঁতরা। প্রাণের দায়ে ভদ্রলোক নিজের পরিচয় দিয়ে বললেন, স্যারকে কিছু গোপন কথা বলার জন্য লুকিয়ে এসেছি। যাই হোক, ওকে পুলিশের জিম্মায় দিয়ে এলাম। কর্নেল বসে নিতাসমের দিকে তাকালেন। তোমার ভিজে চোখ দেখে বুঝতে পারছি, হ্যাঁ, এই কান্নার জলটা গ্লিসারিন নয়, খাঁটি অশ্রু। তবে অবিনাশ ঘোষালের কাছে তোমার জীবন কাহিনী শুনে এলাম। উর্মির জীবনের সঙ্গেও তোমার মিল আছে। মিস্টার রায়চৌধুরী, আপনাকে বলে গিয়েছিলাম নিতা সৌমের মতোই দাবার চালে একটা ঘুঁটি মাত্র। চেরা নিতা, অবিনাশ ঘোষাল তোমার পাশে। প্রতুল বোস ধরা পড়বে, তার জেল হবে, কিন্তু অবিনাশ ঘোষাল তোমাকে জিইয়ে তুলবেন। মিস্টার রায়চৌধুরী, এবার কফি পার্টির আয়োজন করা হোক। অক্ষয় আমার আঙুলে কামড়ে দিয়েছে। বারীন্দ্রনাথ এবং অন্যেরা হেসে উঠলেন। তারপর বারীন্দ্রনাথ থাকলেন, রুক্মিণী, কফি আনো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।